দুগালে পরপর 6টি থাপ্পড় খাওয়ার পর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়া। রাগে অপমানে চোখ দিয়ে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। খানিকটা দূরে চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। বান্ধবীর বিয়ে খেতে এসেছিল অয়ন আর ছোঁয়া। রোশনাই, অয়ন, ছোঁয়ায়ের 3 বন্ধু। বন্ধু বললে ভুল হবে, এরা হলো একে অপরের প্রাণ। আজ রোশনাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল আব্রাহাম চৌধুরীর সাথে। পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয় আব্রাহামের সাথে। বেশ ধুমধাম করেই তাদের বিয়ের আয়োজন করা হয়। একমাত্র মেয়ের বিয়ে কোনরূপ ত্রুটি রাখেনি রোশনাইয়ের মা। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। তার সামনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আব্রাহাম। রাগে তার পুরো শরীর কাঁপছে। লাল টকটকে চোখ নিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। দাঁত কটমট করতে করতে ছোঁয়ার দিকে তাকিয়ে এসে বলল, তোমার সাহস কি করে হয় আব্রাহাম চৌধুরী বউকে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে সাহায্য করার? ছোঁয়া নিশ্চুপ। ছোঁয়ার নীরবতা মুহূর্তেই রাগ বাড়িয়ে দিল আব্রাহামের। আব্রাহাম আবার হাত উঠিয়ে ছোঁয়াকে চড় মারার আগে অয়ন এসে সেই হাত ধরে ফেললো এবং চেঁচিয়ে বলল, আর একবার ছোঁয়ার গায়ে হাত দিলে ব্যাপারটা একদম ভালো হবে না মিস্টার আব্রাহাম চৌধুরী। আব্রাহাম এখন দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ো বলছে। না, ছাড়বো না। অনেকক্ষণ ধরে দেখছি আপনি ছোঁয়ার গায়ে হাত দিচ্ছেন। এতক্ষণ কিছু বলিনি দেখেছে, এখনো বলবো না তার কোনো মানে নেই। আপনি কোন সাহসে ছোঁয়ার গায়ে হাত দেন? এই বেয়াদব মেয়েটার জন্য আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। দুটো পরিবারের মান সম্মান ধুলে মিশে যাচ্ছে। আর তুমি বলছো কোন শ্বশুর গায়ে হাত তুলছে? হ্যাঁ বলছি, কোন সাহসে আপনি গায়ে হাত তুলছেন? আপনার বিয়ের আগে খোঁজ নেওয়া উচিত ছিল আপনি যাকে বিয়ে করছেন তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা, জোর করে তাকে আপনার সাথে বিয়ে দেওয়া হচ্ছে কিনা নিয়েছেন খোঁজ? নেননি। তাহলে এখন কেন ছোঁয়ার দোষ দিচ্ছেন? কি বলতে চাচ্ছ তুমি? অয়ন আব্রাহামের হাত ছেড়ে দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, তেমন কিছু বলতে চাচ্ছি না। রোশনাই একজনকে ভালোবাসতো, খোঁজ নেওয়া উচিত ছিল সে অন্য কাউকে চায় কিনা। অয়ন কথাটি বলেই ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া মাথা নিচে করে এখনো ফুপিয়ে যাচ্ছে। অয়ন হালতো হাতে ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? একদম কাঁদবি না। এখানে তোর কোনো দোষ নেই, তুই কোনো ভুল কাজ করিসনি। তুই কেন কাঁদবি বল? ছোঁয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি রোশনাই এর চোখের পানি দেখতে পারছিলাম না অয়ন। আমি জানি। আব্রাহাম অয়ন আর ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। তার রাগ এখনো কমেনি, বরং আরো 3 গুণ বেড়ে গেছে অয়নের কথা শুনে। পুরো বিয়ে বাড়িটা এখন পুরো থমথমে। আব্রাহামের বাবা আমজাদ চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে আশ্বস্ত দিয়ে বললেন, বাবা, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন ওকে মারলেই তো আর রোশনাই ফিরে আসবে না। নিজের রাগ নিয়ন্ত্রণ করো বাবা। আব্রাহাম বাবার দিকে একবার তাকিয়ে আবারও ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়ার গালে থাপ্পড়ের দাগগুলো লাল হয়ে গেছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে এখনো। তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেই বলল, তুমি কিভাবে আমাকে শান্ত হতে বলছো বাবা? আমাদের রেপুটেশনটা এই মেয়ের জন্য নষ্ট হলো। আমজাদ চৌধুরী বললেন, এখানে ওর কোনো দোষ নেই। আমাদের উচিত ছিল রোশনাইকে জিজ্ঞাসা করার যে তার এই বিয়েতে মত আছে কিনা। আব্রাহাম আর কিছু বলল না। অয়ন ছোঁয়াকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। মেয়েটি ভয়ে কুকড়ে গিয়েছে একদম। ছোঁয়ার অবস্থা দেখে রোশনাইয়ের আম্মু এগিয়ে আসলেন। যত্ন করে ছোঁয়াকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছিস কেন বোকামি? এখানে তোর কোনো দোষ নেই, আমাদেরই ভুল। একদম কাঁদিস না। দেখ, তোকে আর কেউ কিছু বলবে না, আমি আছি তো। চুপ, আর কাঁদে না, চুপ। ছোঁয়া রোশনাইয়ের মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। আব্রাহাম রক্তিম চোখে সবটা দেখে গেল, তবে আর কিছু বলল না। রোশনাইয়ের মা আব্রাহামের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সবকিছুর জন্য, তবে ছোঁয়ার গায়ে হাত তুলে তুমি কাজটা একদম ঠিক করোনি। এখানে ওর কোনো দোষই আমি দেখছি না। আব্রাহাম এক পলক ছোঁয়ার দিকে তাকালো, অতঃপর চুপ হয়ে গেল। নিজের রাগ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অয়ন খেয়াল করে দেখলো ছোঁয়া নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। অয়ন তাড়াতাড়ি ছোঁয়াকে করে তুলে নিল এবং সবার উদ্দেশ্যে বলল, আমি ছোঁয়াকে নিয়ে যাচ্ছি। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল ছোঁয়াকে নিয়ে। আব্রাহাম হাত মুষ্টিবদ্ধ করে অয়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তোমাদের 3 জনকে আমি দেখে নেব। তোমাদের জন্য আব্রাহাম চৌধুরীকে নিয়ে সবাই হাসাহাসি করছে।
এর বদলা আমি নিয়ে ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ, মিস ছোঁয়া আর মিস্টার অয়ন। চোখ বন্ধ করে বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে ছোঁয়া। তার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে অয়ন। ছোঁয়ার মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। অয়ন বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো ছোঁয়াকে, অতঃপর হতাশার সুরে বলল, তুই এতটা ভীতু কেন রে? কিছু হলেই ভয়ে তোর কাঁপাকাঁপি শুরু হয়ে যায় কেন? কথাটি বলেই অয়ন ধপ করে ছোঁয়ার পাশে বসে পড়ল। ছোঁয়া এতক্ষণ চোখ বন্ধ করে ছিল, তবে অয়নের কথা শুনে চোখ খুলে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। ছোঁয়ার এমন ভাবে তাকানো দেখে অয়ন শুকনো কাশি দিল, অতঃপর মিনমিন করে বলল, ছোঁয়ার কুচকানো ভ্রু সোজা করে নড়ে চড়ে বসলো। অয়নের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, ভয় পাওয়ার মতো কাজ করলে ভয় পাবো তাই না? দেখ না, এখানে আমার কোনো দোষ নেই, তাও ওই বজ্জাত বেটা আমাকে কিভাবে থাপড়ালো? অয়ন ঠোঁট টিপে হাসলো। ছোঁয়ার মা ঝর্ণা বেগম দুধের গ্লাস হাতে নিয়ে এগিয়ে আসলো নদীর দিকে। ছোঁয়া মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু দেখো, ওই বদমাশ লোকটা আমাকে কিভাবে মেরেছে। ছোঁয়া ঠোঁট ফুলিয়ে বলে। ঝর্ণা বেগম মেয়ের গালে হাত রাখে। ইস, গালটা লাল হয়ে গেছে। এভাবে কেউ কাউকে মারে, তাও আবার কিবা দোষে? ছোঁয়ার চোখগুলো পানিতে ভরে যায়। মাকে জড়িয়ে ধরে সে। ঝর্ণা বেগম অয়নের দিকে তাকিয়ে বলে, তুই তো ছোঁয়ার সাথে ছিলি, তাহলে ওই লোকটার সাহস কি করে হলো ছোঁয়ার গায়ে হাত তোলার? অয়ন শুকনো ঢোক গিলে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে বলে, ওখানে অয়ন না থাকলে ওই লোকটা আমাকে মেরে ফেলতাম, জানো? ওই সময়ের মতো আমাকে না বাঁচালে আরো কিছু মার খেতে হতো। ছোঁয়ার মা আর কোনো কথা বলল না। ছোঁয়া প্রচুর স্ট্রং। ছোঁয়ার দুটি রূপ, একটি তার ফ্যামিলিকে দেখায়, আরেকটি বন্ধুদের সামনে। ছোঁয়া ভীতু প্রকৃতির, অন্য আরেকটা ছোঁয়া বাঘিনী, সব নাটের গুরু সে। বাহিরে প্রকাশ করে না কিছুই। ছোঁয়াকে দুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে গেলেন। ছোঁয়ার মা যেতেই ছোঁয়া কটমট দৃষ্টিতে অয়নের দিকে তাকালো, যা দেখে অয়ন মেকি হাসি দিল। ছোঁয়া একটা বালিশ অয়নের দিকে ছুঁড়ে মেরে বলল, চলো ঘন্টার বাচ্চা, তুই দূরে দাঁড়িয়ে নেকানা না কেঁদে ওনার হাত আরেকটু আগে ধরতে পারলি না? অয়ন অসহায় মুখ করে বলল, তুই তো বলেছিলি, আমি জানি, একটু পর আসি। হ্যাঁ বলছি, কিন্তু আমি কি করে জানবো জাবরাও আমার গায়ে হাত তুলবে? যা হয়েছে বাদ দে না, এখন এইসব ভেবে কোনো লাভ নেই। বাদ দেবো? কি বাদ দিতে বলছিস তুই? আমার গায়ে হাত তুলেছে, ভরা বিয়ে বাড়ির আমাকে অপমান করেছে, সেসব আমি এমনি এমনি ভুলে যাব? একদম না। তাহলে তুই কি করতে চাচ্ছিস, একটু বলবি আমায়? ছোঁয়া মুচকি হেসে বলল, কি করবো মানে? সোয়া সিকদারের গায়ে হাত তুলেছে, তাকে কি এমনি এমনি ছেড়ে দেবো? একদম না। অয়ন অসহায়ের মতো মুখ করে আছে। এত এত চিন্তায় তার মাথা কাজ করছে না। এমনিতেই রোশনাই পালিয়েছে, তা নিয়ে এক বিরাট কাণ্ড। এর মাঝে যদি ছোঁয়া কোনো গন্ডগোল করে থাকে তাহলে শেষ। আচ্ছা এসব কথা এখন বাদ দে, আগে রোশনাইকে একটা কল দে, দেখ ওরা ঠিকঠাক পৌঁছেছে কিনা। বলে উঠে ছোঁয়া। অয়ন পকেট থেকে ফোন বের করে রোশনাইয়ের নাম্বারে কল দেয়। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করে রোশনাই। হ্যালো। হ্যালো রোশনাই, তোরা ঠিকঠাক ভাবে পৌঁছেছিস তো? কোথাও কোনো বিপদ হয়নি তো? ঠিক আছিস তো? বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। ছোঁয়াকে এতগুলো প্রশ্ন একসাথে করতে দেখে রোশনাই মুচকি হাসে। আরে বাবা, আমি ঠিক আছি, সাবধানে পৌঁছে গেছি, চিন্তা করিস না। ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আব্রাহাম। তার পাশেই বসে আছে তার ছোট ভাই আরাফ। ভাইয়ের বিধ্বস্ত মুখ দেখে চিন্তিত আরাফ ভয়ে ভয়ে আব্রাহামকে জিজ্ঞেস করে বলে, ভাই তুমি ঠিক আছো তো? আব্রাহাম আকাশের পানে দৃষ্টি রেখে বলে, আমার আবার কি হবে? আরাফ আবারও ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ভাই তুমি কি রোশনাইকে ভালোবাসতে? তার সাথে বিয়ে না হয়ে কি তোমার কি মন খারাপ? আরাফের প্রশ্ন শুনে এবার উচ্চস্বরে হেসে ওঠে আব্রাহাম। আব্রাহামকে হুট করে হাসতে দেখে ভয় পেয়ে যায় আরাফ। আব্রাহাম নিজের হাসি কন্ট্রোল করে বলে, আমি ওই মেয়েকে ভালোবাসবো? তোর মাথা ঠিক আছে তো? তুই খুব ভালো করে জানিস বাবার জোড়া জোড়াতে বিয়েতে রাজি হয়েছে, তা না হলে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না। তবে তো বিষণ্ণ মন নিয়ে বসে আছো যে? আব্রাহাম হাতে সিগারেটটা ফেলে দিয়ে ভাইয়ের মুখোমুখি দাঁড়ায়। ভাইকে একবার পর্যবেক্ষণ করে বলে, তুই কি ভেবেছিস আমি জানতাম না ওই মেয়ের প্রেমিক আছে? অবশ্যই জানতাম, আর আমি এটাও জানতাম যে বিয়ের দিন ওই মেয়ে পালিয়ে যাবে। একটু থেমে আবারও বলতে থাকে আব্রাহাম, বাবা চাইতো তোর বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হোক, মানে রোশনাইয়ের সাথে। বাবার খুশির জন্য আমি বিয়েতে রাজি হই, এমনকি আমি এমন ব্যবস্থা করে যাতে রোশনাই বিয়ের থেকে পালিয়ে না যেতে পারে। তবে সব নষ্টের গোড়া ওই ছোঁয়া মেয়েটে।
আমার এত কড়া সিকিউরিটি, এত পরিমাণ টাইট সিকিউরিটির মাঝে ওই মেয়েটা কিভাবে রোশনাইকে পালিয়ে যেতে সাহায্য করলো, এটা আমার মাথায় আসছে না। প্রথমবার কি আব্রাহাম চৌধুরীর চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটা কাজ করে ফেললো, তাই একটু রাগ হয়েছিল। মানে কিছুই না, আমি শুধু এটাই ভাবছি আমার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সাধারণ একটা মেয়ে কিভাবে পারলো তাদের চোখ ফাঁকি দিয়ে রোশনাইকে বের করে দিতে, কিছুতেই বুঝতে পারছি না। আরাফ এতক্ষণ আব্রাহামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হুট করে বিচলিত কণ্ঠে আরাফ বলে, জানো ভাইয়া, আমার মনে হচ্ছে ছোঁয়াকে এর আগে আমি কোথাও দেখেছি। আব্রাহাম রুগুজকে জিজ্ঞেস করে, কোথায় দেখেছিস? এখন ঠিক মনে করতে পারছি না, তবে কোথাও একটা দেখেছি। আই এম ড্যাম শিওর। আব্রাহাম ব্যালকনি থেকে রুমে যেতে যেতে বলে, নিজের ঘরে যা, আমার খুব ঘুম পাচ্ছে, বিশ্রাম নিতে চাই আমি। আরাফ অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবে সে ছোঁয়াকে কোথায় দেখেছে। কিছুতেই মনে পড়ছে না। আরাফ চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে ছোঁয়ার কথা ভাবছে। তার বারবার মনে হচ্ছে ছোঁয়া কোনো সাধারণ মেয়ে না, কিছু তো একটা আছে তার মধ্যে, কিন্তু আব্রাহাম ধরতে পারছে না। না হলে আব্রাহাম চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে জলজ্যান্ত একজনকে নিয়ে গেল আর সে টেরও পেল না? ক্যাম্পাসের মাঝ বরাবর গালে হাত দিয়ে বসে আছে ছোঁয়া এবং অয়ন। দুজনেই গভীর ভাবনায় আচ্ছন্ন। দুজনের মধ্যে এমন একটা ভাব যে তারা খুব বড় কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। তানভীর বেশ অনেকক্ষণ যাবত তাদের দিকে ব্রুকুচকে তাকিয়ে আছে, তবে তাতে ওদের কোনো হুঁশ নেই। তারা তাদের চিন্তায় বিবরণ। মেজাজ বিগড়ে যায় তানভীরের। তানভীর কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, তোরা কি আমাকে বলবি রোশনাই কোথায়? এসেছি থেকে দেখছি ক্যাম্পাসের মাঝখানে গালে হাত দিয়ে বসে আছিস, এত কি ভাবছিস বলতো? ছোঁয়া গাল থেকে হাত সরিয়ে ভ্রু আড়াড়ি ভাঁজ করে তাকায় তানভীরের দিকে। রোশনাইয়ের বিয়েতে আসতে পারেনি, তার বাবা অসুস্থ, যার কারণে। তানভীর বিরক্তি ভরা চোখে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া কণ্ঠ খাদে নামিয়ে বলে, দেখ তানবীর, একদম ন্যাকামি করবি না। তুই জানিস রোশনাই কোথায়, তাহলে ন্যাকামি করে কেন বারবার জিজ্ঞেস করছিস? অয়ন ধীর কণ্ঠে বলে, রোশনাইকে যেখানে পাঠানোর কথা ছিল রোশনাই সেখানে আছে, এটা তুইও জানিস, তাহলে তুই কেন এই এক প্রশ্ন করছিস? তানভীর ধপাস করে অয়নের পাশে বসে বলে, প্রশ্ন করবো না, এই যে আমাদের ছোঁয়া রানী, তার মাথায় কখন কি চলে তা তো জানি না। দেখা যাবে যেখানে বলেছিল সেখানে রোশনাইদের না পাঠিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিল। ছোঁয়া তানভীরের পিঠে ঘুষি মেরে বলে, শোন হারামি, আমি যা করি তোদের ভালোর জন্যই করি, ওকে? তাই শুধু শুধু আমাকে দোষারোপ করা বন্ধ কর। অয়ন বিড়বিড় করে বলে, হ্যাঁ, সবার সামনে ভীতু সেজে যত আকাম কুকাম কাম তুমিই করতে পারো। অয়নের কথা তানভীরের কানে অব্দি না পৌঁছালেও ছোঁয়া শুনতে পায়। ছোঁয়া অয়নের কান ধরে বলে, আজ এই একামটা না করলে রোশনাইকে ওই খাটাস বেটা বিয়ে করতে হতো, বুঝলি? অয়ন কানে ব্যথা পাচ্ছে দেখে ছোঁয়া তাকে ছেড়ে দেয়। তারা তিনজনে বসে বসে গল্প করছে। হুট করে অয়ন ছোঁয়ার হাত চেপে ধরে বলে, ছোঁয়া, আব্রাহাম এদিকে আসছে। তানভীর এবং ছোঁয়া অয়নের কথার অর্থ বুঝতে পারে না। তারা দুজন অয়নের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এবং তানভীরকে সামনের দিকে ইশারা করে। তারা দুজন সামনের দিকে তাকাতেই হা হয়ে যায়। আব্রাহাম তাদের দিকে এগিয়ে আসে। ওরা তিনজন দাঁড়িয়ে যায়। আব্রাহাম কোনো ভূমিকা ছাড়াই ছোঁয়াকে উদ্দেশ্য করে বলে, মিস ছোঁয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। আব্রাহামের কথা এমন ভাবে বলছে না জানি ছোঁয়ার সাথে তার এতদিনের চেনা জানা আছে। ছোঁয়া, অয়ন এবং তানভীর একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ক্যান্টিনের এক সাইডে টেবিলে বসে আছে আব্রাহাম ও ছোঁয়া। দুজনেই চুপ। তাদের থেকে খানিকটা দূরে একটি টেবিলে বসে আছে তানভীর ও অয়ন। অয়ন খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। বেশ অনেকক্ষণ ধরে আব্রাহাম ছোঁয়াকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, তবে কিছু বলছে না। ছোঁয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মনে মনে বেশ বিরক্ত ছোঁয়া, তবে মুখ ফুটে কিছু বলছে না। ভীতু মুখ করে বসে আছে সে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে বলে উঠল, যতটা বোকা তুমি সবাইকে দেখাও ততটা বোকা তুমি নাও, am I right? ছোঁয়া মনে মনে বেশ কিছুটা ঘাবড়ালো, তবে মুখ থেকে ভীতু ভাবটা সরালো না। আব্রাহাম এখন তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া মাথা তুলে আব্রাহামের পানে তাকালো। লোকটা যে খুব চালাক তা ছোঁয়া আগে থেকেই জানে, তবে এত তাড়াতাড়ি তার কাছে ধরা পড়লে তো চলবে না। ছোঁয়া কিছুটা আমতা আমতা করে বলল, মানে? আব্রাহাম আবারও শান্ত কণ্ঠে বলল, মানেটা তুমি খুব ভালো করে জানো মিস ছোঁয়া। আচ্ছা, সেসব বাদ দাও, রোশনাই কোথায়? ছোঁয়া মাথা নিচু করে এখনো বসে আছে।
কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে, কেনই বা দিবে। অয়ন আর তানভীর দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ছোঁয়াকে কি বলছে সেটা বুঝতে না পেরে তানভীর বিরক্ত হয়ে বলল, বালের বেটা, কি কইতেছে সেটাই তো বুঝতেছি না। অয়ন ধীর কণ্ঠে বলল, মনে হচ্ছে ছোঁয়াকে জেরা করছে। তানভীর ব্রুকুচকে বলল, সেটা তো আমিও জানি, তবে কি কইতেছে এইটা বুঝতেছি না। ছোঁয়া আসুক, তারপর সব ক্লিয়ার হবে। আপাতত চুপচাপ বস। তানভীর আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আব্রাহাম ছোঁয়া থেকে উত্তরের আশায় বসে আছে। মিস ছোঁয়া, আমি সময় নষ্ট করা পছন্দ করি না, আমার প্রশ্নের উত্তর দাও। কোনো প্রশ্নের উত্তর চাইছেন আপনি? রোশনাই কোথায়? কোথায় গুম করছো ওকে? ওর প্রেমিককে? কোথায় আছে এখন ওরা? একসাথে এতগুলো প্রশ্ন করাতে বিরক্ত ছোঁয়া। কি হলো? প্রশ্নের উত্তর দাও। ছোঁয়া এবার পূর্ণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে বলল, আমি জানি না, আর জানলেও আপনাকে বলবো না। আব্রাহামের মেজাজ খারাপ হলো, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আমি জানি তুমি রোশনাইকে পালিয়ে যেতে সাহায্য করেছো, এবং তুমি এটাও জানো রোশনাই এখন কোথায় আছে। ছোঁয়া এবার মশা থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা চেঁচিয়ে বলল, হ্যাঁ আমি সাহায্য করেছি। কি করবেন আপনি? মারবেন? কালকের মতো আবারও মারবেন? ছোঁয়াকে উঠে দাঁড়াতে দেখে তানভীর এবং অয়ন দৌড়ে আসে। আব্রাহাম রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার আগে কটমট করতে করতে বলে, আপনার লজ্জা করে না? অন্যের প্রেমিককে জোর করে বিয়ে করতে চেয়েছেন, আর সেই যে যখন বিয়ের রাত দিন পালিয়ে গিয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, এখন আপনি কোন আক্কেলে তার পিছনে পড়ে থাকবেন? আপনার কি মান সম্মান বলতে কিছুই নেই? শুনুন মিস্টার, রোশনা এখন অন্য কারো স্ত্রী, সো আপনি তাকে ভুলে যান। আব্রাহাম স্থির দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, এটাই দেখতে চেয়েছিল। হুট করে আব্রাহাম বাঁকা হেসে বলল, গুড বাই মিস ছোঁয়া। বলে হন হন করে সেখান থেকে চলে গেল। ছোঁয়া সহ তানভীর অয়নও ভেবাচেকা খেয়ে গেল। তানভীর ছোঁয়াকে ধাক্কা দিয়ে বলল, কি রে ভিতর রানী, লোকটা এমন ভাবে চলে গেল কেন? তুই ওনার সামনে রাগ দেখালি? ছোঁয়া আব্রাহামের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, আব্রাহাম চৌধুরী দেখতে এসেছিল সোয়াশিকদের আসলে ভীতু কিনা। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আর তুইও দেখিয়ে দিলি ছোঁয়া সিদ্দিকি ভীতু না। ছোঁয়া শান্ত গলায় বলল, কি বলতে চাইছিস? তোর এভাবে ওনার উপরে চেঁচানো উচিত হয়নি ছোঁয়া। এবার তানভীর বলল, আমারও মনে হচ্ছে তোর উত্তেজিত হওয়া ঠিক হয়নি। ছোঁয়া কিছু বলল না। আব্রাহাম অনেক চালাক, তবে ছোঁয়ার থেকে না। ছোঁয়া মনে মনে হাসলো। লোকটা ভাবছে রোশনাইকে সে ভাগিয়ে দিয়েছে। আহা, কতই না বোকা সে। আসলেই কি তাই? ছোঁয়া কিছু বলছে না দেখে অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, রোশনাকে দেখতে যাবে আজ? ছোঁয়া ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আজ না, আব্রাহাম চৌধুরী আমাদের ফলো করতে পারে। তোর ওর বাড়িতে চল, আমু দুপুরে তোদের দুজনকে যেতে বলেছে। আপু নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করেছে, তোদের ইনভাইট করেছে, আমার সাথে চল। ছায়া এক এক করে খাবার এনে টেবিলে রাখতে ব্যস্ত। মিসেস ঝর্ণা বেগম খাবার গুছিয়ে রাখতে তাকে সাহায্য করছে। ছায়া সব খাবার টেবিলে এনে বলে, আম্মু ছোড়া এখনো আসছে না কেন? মিসেস ঝর্ণা বেগম দরজার দিকে তাকিয়ে বলে, চলে আসবে এক্ষুনি। তুই তো জানিস আমরা একসাথে আছি, মানে 1 ঘন্টায় 1000 ঘন্টার সময়। ছায়া টেবিলে বসতে বসতে বলে, তা তো বুঝলাম, কিন্তু আমার খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝর্ণা বেগম মুচকি হেসে বললেন, ঠান্ডা হবে না, দেখবি এক্ষুনি ওরা চলে আসবে। ছায়া অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, আম্মু সবাই বলছে রোশনাইকে নাকি ছোঁয়া ভাগিয়ে দিয়েছে, এটা কি সত্যি হতে পারে বলো? ঝর্ণা বেগম বলেন, ছোঁয়া আর যাই করুক এই সবাই নাই, এটা আমার বিশ্বাস। তুই তো জানিস একটা বিয়ে ভেঙে যাওয়া মানে ছোঁয়ার কাছে কি। ছায়া মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসার মানুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, সেটাও তো ছোঁয়া মানতে পারবে না আম্মু। ঝর্ণা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মানে আমাদের ছোঁয়া কেমন সেটা তো আমরা সবাই জানি, তাই না বল? ও এমন কাজ কখনো করবে না যার জন্য একটা পরিবারের অসম্মান হোক। ঝর্ণা বেগম যখন কথাগুলো বলছিলেন তখন ছোঁয়ারা দরজার সামনে এসে দাঁড়ায় এবং তার মার কথা শুনে ফেলে। ছায়া দরজার দিকে তাকিয়ে ওদের দেখতে পেয়ে বলে, আরে তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ছায়ার কথা শুনে ঝর্ণা বেগম ওদের দিকে তাকায়। ছোঁয়া মলিন একটা হাসি দিয়ে এগিয়ে আসে। অয়ন এবং তানবীরও তার পিছু পিছু আসে। ছায়া ছোঁয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে,
দেখ ছোঁয়া, তোর জন্য ইলিশ মাছ ভাজা রান্না করেছে, সাথে আমার নিউ এক্সপেরিমেন্ট রেসিপি আছে। অয়ন, তানভীর, তোমরা বসো। হালকা হেসে অয়ন বলে। তোমার নতুন এক্সপেরিমেন্ট খাবার খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। তানভীর ধপাস করে একটা চেয়ারে বসে পড়ে বলে, তুই তোর এক্সাইটেড নিয়ে থাক, আমি খাওয়া শুরু করলাম বাবা। ছায়া খিলখিল করে হেসে ওঠে। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কিছু ভুলিনি রে আপু, কিছুই ভুলিনি। ছায়ার কোলে মাথা রেখে এক মনে ফোন দেখছে ছোঁয়া। ছায়ার এক হাত দিয়ে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে বই নিয়ে সেটি পড়ছে। ছায়া বিভিন্ন ধরনের উপন্যাস বই পড়তে পছন্দ করে, এটা নতুন না, প্রায় প্রতিদিনকার রুটিন এটা ওদের দুজনে। ছোঁয়া ছায়ার কোলে মাথা রেখে ফোন টিপে আর ছায়া তার মাথায় হাত বুলিয়ে দেয়। ছায়া বই থেকে দৃষ্টি সরিয়ে বোনের মুখের দিকে তাকায়। দুপুরে খাবার টেবিলে ছোঁয়া অনেকটাই চুপ ছিল। ব্যাপারটা ছায়া খুব ভালো করে খেয়াল করেছে, তবে সেই মুহূর্তে কিছু বলেনি। ছোঁয়া অয়নের মেসেজে কথা বলছে। ছায়া ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, আচ্ছা ছোঁয়া, একটা প্রশ্ন করি, সত্যি করে বলবি? ছোঁয়া ফোনের দিকে দৃষ্টি রেখে বলল, মিথ্যে কেন বলবো? আমি কি কখনো তোমাকে মিথ্যে বলি? বলো কি বলবে। ঠিক তা না, সে যাই হোক, আগে উঠে বস, তারপর বলছি। ছায়া জোর করে ছোঁয়াকে উঠে বসায়। ছোঁয়ার চোখ ছোট ছোট করে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া শুকনো কাশি দিয়ে নিজের চশমা ঠিক করে বলে, রোশনাই কোথায় আছে এটা তুই জানিস তাই না? ছায়ার কথা শুনে ছোঁয়া নড়ে চড়ে বসে। ছায়া উত্তরের আশায় ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। ছোঁয়া খুব ভালো করে বুঝতে পেরেছে তার আপু বুঝে ফেলেছে যে এইসবের পিছনে সেই আছে। ছোঁয়া দ্বিধায় পড়ে যায়। আজ পর্যন্ত কখনো ছোঁয়া ছায়ার থেকে কোনো কথা বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। ছায়া ঠিক ধরে ফেলে তাকে, এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। ছোঁয়াকে চুপ থাকতে দেখে ছায়া আবারও প্রশ্ন করে, কিরে বল, রোশনি কোথায় আছে? তুই সবটা জানিস, এটা আমি খুব ভালো করে জানি। বেশি না ভেবে আমাকে বল, প্রমিস করছি কাউকে বলবো না। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি রোশনাই কোথায় আছে, তবে আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না আপু। সময় হলে একদিন তোমরা সবাই জানতে পারবে। রোশনাইয়ের প্রেমিককে? ওই আমাদের ক্লাসমেট। ছায়া রঘুজকে তাকায়। ক্লাসমেট? কিন্তু আমি যে জানতাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এখন ক্লাসমেট কোথা থেকে এলো? কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। ছোঁয়া ছায়ার কোলে শুতে শুতে বলে, ওহো আপু, এখন এসব বাদ দাও না। আর এখন প্রচুর মাথা ব্যথা করছে, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, এইসব কথা পরে হবে। ছায়া আর কোনো কথা বললো না, কারণ সে খুব ভালো করে জানে ছোঁয়া এখন তাকে কিছু বলবে না। ছায়া যেই না ছোঁয়ার মাথায় হাত রাখে, তখনই ছোঁয়ার ফোনে কল আসে। ছোঁয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কিরে, কল ধরছিস না কেন? ছোঁয়া কল ধরছে না দেখে ছায়া প্রশ্ন করে বসে। ছোঁয়া আবারও উঠে বসে ছায়াকে উদ্দেশ্য করে বলে, আননোন নাম্বার তো। ছায়া ব্রুকুচকে তাকিয়ে বলে, এত রাতে অজানা নাম্বার থেকে তোর ফোনে কল আসছে কেন? হয়তো কোনো দরকারি ফোন, রিসিভ করে দেখ। ছোঁয়া আর কিছু না বলে কল রিসিভ করলো। হ্যালো মিস ছোঁয়া। কল রিসিভ হতেই উপাস থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসে। ছোঁয়া খানিকটা চমকে ওঠে। আব্রাহাম এত রাতে তাকে কল করেছে, কিন্তু কেন? সব থেকে বড় কথা, আব্রাহাম ছোঁয়ার নাম্বার কোথা থেকে পেল? ছায়া এখনো এক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ফোনের অপর পাশ থেকে হালকা হেসে বলে, মিস ছোঁয়া, চিনতে পারছেন না বুঝি? আমার পরিচয়টা দেব কি? ছোঁয়ার ইন্দ্রি নিয়ে বলে, হ্যাঁ চিনতে পেরেছি। ছোঁয়াকে তোতলাতে দেখে ছায়া বলে ওঠে, কিরে তুই তোতলাচ্ছিস কেন? কে কল করেছে? তোমার পাশে কে? কে কথা বলছে? কি হলো, চুপ করে আছো কেন? কে তোমার পাশে? ছায়ার কণ্ঠস্বর শুনে আব্রাহাম বলে। ছোঁয়া ভয় পায়, হুট করে কল কেটে দেয়। আব্রাহাম অপর পাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। হ্যালো হ্যালো ছোঁয়া। ছোঁয়া কল কেটে দিয়ে ছায়ার দিকে তাকায়। ছায়া কিছু বলতে যাবে, তার আগে ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়ো আপু, আমি রুমে যাচ্ছি, সকালে কথা হবে। বলে ছোঁয়া হনহনিয়ে চলে যায় সেখান থেকে। ছায়া তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ছোঁয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ধপাস করে বিছানার উপর বসে পড়লো। অতঃপর আব্রাহামের নাম্বারে ডায়াল করলো। রিং হওয়ার সাথে সাথে আব্রাহাম ফোন রিসিভ করলো। মিস ছোঁয়া। ছোঁয়া অবাক হলো, লোকটা কি তার কলের জন্য বসেছিল? সাথে সাথে রিসিভ, নিজেকে স্বাভাবিক করে ছোঁয়া বলল, আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? এত রাতে একটা মেয়েকে কল করেছেন? আব্রাহাম ছোঁয়ার প্রশ্নকে উপেক্ষা করে ছোঁয়াকে প্রশ্ন করে,
তোমার পার্শ্বটা কে ছিল? কি কথা বলছিল তখন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আব্রাহাম ধীর কণ্ঠে বলে। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ছোঁয়া তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে। তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মিস্টার আব্রাহাম চৌধুরী। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ছোঁয়ার কথাটা হজম করার চেষ্টা করছে। ছোঁয়া বুঝতে পারে তার কথায় আব্রাহামের গায়ে খুব ভালো করেই লেগে গেছে। ছোঁয়া মুচকে হাসি দিয়ে সোজা হয়ে বসে। ছোঁয়ার বেশ লাগছে এখন। আব্রাহাম নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, চিৎকার করে বলে ওঠে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ছোঁয়া তাচ্ছিল্যের স্বরে বলল। জানি তো, চৌধুরী বাড়ির মাথার সাথে কথা বলছি, যার শিরায় শিরায় অহংকার লুকিয়ে আছে, যার কিনা শুধুমাত্র নিজেদেরটাই বোঝে, অন্যরা তাদের কাছে কেবল মাত্র ফেলনা। আব্রাহাম ছোঁয়ার কথায় ভ্রুকুচকে ফেলে। ছোঁয়া কি বোঝাতে চাচ্ছে তাকে? ছোঁয়া আর কোনো কথা না বলে কল কেটে দিল এবং বিছানার উপর ফোন ছুঁড়ে মারে। এই লোকটার সাথে কথা বললে ছোঁয়ার মাথায় আগুন ধরে যায়। ছোঁয়া নিজের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসে তখন রাগের মাথায় ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে দিতে। ছোঁয়া কল কাটার পরেও আব্রাহাম ফোন কান থেকে সরায়নি তখনও। ছোঁয়ার কথার অর্থ বোঝার চেষ্টা করছে সে। মেয়েটা কি বললো এটা? আব্রাহাম আর কিছু ভাবতে পারছে না। মাথায় হাত দিয়ে চেপে বসে পড়ে বিছানায়। তখন খাবার হাতে তার রুমে প্রবেশ করে তার মা মালিহা বেগম। মালিহা বেগম বেড সাইডের টেবিলে খাবারের প্লেট রেখে আব্রাহামের পাশে এসে বসে। তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করে। কি হয়েছে বাবা? তোকে অনেক চিন্তিত লাগছে, মাথা ধরেছে? আয় আমার কোলে মাথা রাখ, মাথায় হাত বুলিয়ে দিলে দেখবি আরাম লাগবে। আব্রাহাম মাথা তুলে মায়ের মুখ পানে তাকায়, অতঃপর মুচকে হাসি দিয়ে বলে, কিছু হয়নি মা, এমনি জাস্ট মাথাটা ধরেছে। মালিহা বেগম কিছু একটা ভেবে বলল, রোশনের সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকেই দেখছি তোর মুখটা শুকনো শুকনো। আচ্ছা আব্রাহাম, তুই কি রোশনাইকে ভালোবেসে ফেলেছিলি? আব্রাহাম এবার শব্দ করে হাসে। মালিহা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়, আর তার ছেলে হাসছে। তিনি খানিকটা অভিমান নিয়েই বললেন, হাসছিস কেন? আমি হাসার মতো কি বললাম? মাকে অভিমান করতে দেখে আব্রাহাম এক হাতে মাকে জড়িয়ে নেয়, অতঃপর মায়ের উদ্দেশ্যে বলে, তোমার ছেলে ভালোবাসার মতো মানুষ নয় মা, সেখানে রোশনাইকে ভালোবাসা কোনো প্রশ্নই আসে না। বিয়েটা বাবার চাপে পড়ে করতে চেয়েছে, সেটা তুমিও ভালো করে জানো, তাহলে অযথা এসব কথা বলছো কেন? আব্রাহামের প্রশ্নে তার মা চুপ হয়ে গেল। আমজাদ চৌধুরীর জোড়াজড়িতে এই বিয়েতে আব্রাহাম রাজি হয়েছে সেটা মালিহা বেগম খুব ভালো করেই জানে। তবে রোশনাই পালিয়ে যাওয়ার পর থেকে আব্রাহামকে চিন্তিত দেখাচ্ছে, তাই তিনি এই প্রশ্ন করছেন। মালিহা বেগমও জানে তার ছেলের এই বিয়েতে মত ছিল না, বাবার কথাতেই বিয়েতে রাজি হয়েছিল সে। আব্রাহামের বাবার খুব ইচ্ছে ছিল মরহুম বন্ধুর মেয়েকে ঘরের বউ করে আনবে, যেভাবে সেই কাজ। তিনি আব্রাহামকে এক প্রকার জোর করে এই বিয়েতে রাজি করিয়েছেন। আব্রাহাম রাজি না থাকাতেও পরে বাবার জোড়াজুড়িতে বাধ্য হয়ে বিয়েটা করতে যায়। বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটল। মালিহা বেগম আর কিছু না বলে খাবার প্লেট নিয়ে আব্রাহামের সামনে বসলো। ভাত মাখাতে মাখাতে বলেন, আমি আমার ছেলের চিন্তিত মুখ, শুকনো মুখ দেখতে অভ্যস্ত নেই, তাই এসব বলি। তুই গম্ভীর সেটা ঠিক আছে, এভাবে সারাক্ষণ শুকনো মুখে আমার সামনে ঘুরে বেড়াবি আর আমি বসে বসে দেখবো বল? আব্রাহাম আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মালিহা বেগম পরম আদরে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম খানিকটা সময় নিয়ে ইতস্তত করতে করতে মাকে বলল, একটা কথা জানতে পেরেছি, জানো আম্মু, কথাটা কতটুকু সত্য সেটা? আব্রাহামকে থামিয়ে দিয়ে মালিহা বেগম বললেন, এসব ব্যাপারে তোকে ভাবতে হবে না, খবরদার এ নিয়ে বাড়িতে আর একটা কথাও বলবি না, এখন চুপচাপ খেয়ে নে। আব্রাহাম এবারও চুপ করে গেল। মালিহা বেগম চলে যেতেই আব্রাহাম ফোন হাতে নিয়ে আনমনেই ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিটাতে ছোঁয়াকে বেশ সুন্দর লাগছে। ছাই কালারের একটা শাড়ি পরে আছে সে। ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে আব্রাহাম আনমনেই বলে ওঠে, শুনেছি শাড়িতে নাকি নানি? কথাটা রাজ প্রমাণ পেয়ে গেলাম মিস ছোঁয়া সিদ্দিকী। আব্রাহাম মৃদু হেসে ফোন রেখে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার ছোঁয়ার কথা ভীষণ মনে পড়ছে। বারবার তার সামনে ছোঁয়ার মুখটা ভেসে উঠছে। মেয়েটা প্রচন্ড রাগী সেটা আব্রাহাম তার সাথে কথা বলেই বুঝতে পেরেছে। কিন্তু সবসময় নমনীয় থাকার চেষ্টা করে, ভীতু সাজার অভিনয় করে সেই। কিন্তু কেন? এই উত্তর আব্রাহামের কাছে নেই, তবে সে উত্তর জেনেই ছাড়বে। আব্রাহাম গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, তোমার আসল রূপ আমি সবার সামনে আনবই আনবো ছোঁয়া। পরপর 4 প্লেট ফুচকা একাই সাবার করে দিয়েছে ছোঁয়া। অয়ন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে।
তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে নিজের ফুচকা খাওয়াই ভুলে গেছে। ফুচকার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে শুকনো কাশি দিয়ে বলে, একসাথে 4 প্লেট ফুচকা শেষ করেছিস, শরীর খারাপ করবে ছোঁয়া। হ্যাঁ, তানভীর ঠিকই বলেছে, এত ফুচকা খেলে তোর শরীর খারাপ করবে। ছোঁয়া বাঁকা চোখে তানভীরের দিকে তাকায়। ব্যাস এতেই তানভীর চুপ হয়ে গেল। তবে দমে যায়নি। অয়ন সে ছোঁয়ার হাত থেকে 4 নাম্বার প্লেট কেড়ে নিয়ে বলল, দেখ, তোকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করার মতো আমার কোনো ইচ্ছে নেই, আর একটা ফুচকাও তুই পাবি না। ছোঁয়া গাল ফুলিয়ে অয়নের দিকে তাকিয়ে বলে, দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ফুচকাটা দে। আচ্ছা ঠিক আছে, বেশি খাবো না, আর একটা দে না অয়ন। একটা কেন, অর্ধেকও তুই পাবি না, চল এখান থেকে। অয়ন ছোঁয়ার হাত ধরে সামনের দিকে হাঁটে দিল। তানভীর তাদের দিকে তাকিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, বুঝলেন মামা, মেয়ে মানুষ বড় জটিল। এরা ফুচকা পেলে নিজের বয়ফ্রেন্ডকেও বেচে দিয়ে ফুচকার কাছে। ফুচকাওয়ালা মামা হাসে তবে কিছু বলে না। তানভীর তাকে টাকা দিয়ে ছোঁয়া এবং অয়নের পিছে দৌড় লাগায়। ছোঁয়া তখন থেকে বক বক করে বলছে সে একটাই ফুচকা খাবে আর খাবে না। তবে অয়ন নাছুর বান্দা ছোঁয়ার কোনো কথা না শুনে সামনের দিকে হাঁটছে। তাদের পাশে এসে মিটমিট করে হাসছে ছোঁয়া। তাকে হাসতে দেখে ব্রুনাচিয়ে জিজ্ঞেস করে, হাবলাকান্তর মতো হাসছিস কেন? তানভীর কপাল কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আমি হ্যাবলাকান্তের মতো হাসি। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ তো হাবলাকান্তর মতোই হাসছিলি। তুই হ্যাবলাকান্ত, তোর ভবিষ্যৎ জামাই হ্যাবলাকান্ত, তোর শ্বশুর শাশুড়ি হ্যাবলাকান্ত। ছোঁয়া আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগে অয়ন তাকে থামিয়ে দিয়ে বলল, তোরা কি এখনো বাচ্চাদের মতো কেন ঝগড়া করছিস? দেখ, ক্যাম্পাসের অর্ধেক মানুষ তোদের দিকে তাকিয়ে আছে। তানভীর এবং ছোঁয়া আশেপাশে তাকিয়ে দেখে আসলেই মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর চুপ হয়ে যায়, ছোঁয়াও চুপ করে। তানভীরকে একটা ভিঞ্চি কাটতে ভুলল না। তানভীর রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। অয়ন কপাল চাপড়ায়, এদের নিয়ে সে পারবে না, সারাক্ষণ একটা আরেকটার সাথে লেগেই থাকে। তবে এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখতে অয়নের মন্দ লাগে না, বরং ভালোই লাগে। অয়নকে কপাল চাপড়াতে দেখে ছোঁয়া এবং তানভীর হেসে ফেলে। অয়নও হাসে তাদের সাথে। অয়ন বলে, ঝগড়া শেষ হলে চল এখন ক্লাসে যাই, না হলে মোটকু স্যার আমাদের 12টা বাজিয়ে দেবে। ওরা একসাথে ক্লাসের দিকে হাঁটে দেয়। ক্লাস 5 থেকে তাদের বন্ধুত্ব। একই স্কুল, একই কলেজে। ছোট থেকেই তারা একে অপরের সুখ দুঃখের সাথী। প্রতিটা মুহূর্ত ভাগাভাগি করে নেয় তারা। প্রতিটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া থাকে, তাদেরও হয়। আজ অবধি তাদের সিরিয়াস কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। ছোঁয়া, অয়ন, তানভীর, ধরতে গেলে তারা ছোটবেলার বন্ধু। ক্লাস 8-এ ওঠার পর রোশনাইয়ের সাথে তাদের বন্ধুত্ব হয়। তখন থেকে তারা 3 জন থেকে 4 জন হয়ে যায়। তাদের বন্ধুত্ব দেখে অনেকেই অবাক হয়ে যায়। এই যুগে এসে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে পবিত্র সম্পর্কের মধ্যে অন্যতম সম্পর্ক হলো বন্ধুত্ব। ছোঁয়া আর অয়ন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তানভীর আগেই তার বাড়ির দিকে চলে গেছে। অয়ন এবং ছোঁয়ার বাড়ি এক এলাকাতে, তাই তারা দুজন একসাথেই প্রতিদিন যাওয়া আসা করে। ছোঁয়া কথা বলছে আর অয়ন শুধু শুনছে আর হাসছে। হঠাৎ ছোঁয়া খানিকটা মন খারাপ করে বলে ওঠে, জানিস অয়ন, আমার এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না। অয়ন অবাক কণ্ঠে বলে, এখন বাড়ি না গিয়ে তোর কোথায় যেতে ইচ্ছে করছে শুনি? ছোঁয়া কিছু বলতে যাবে তার আগে একটা কালো রঙের গাড়ি হুট করে তাদের সামনে ব্রেক করে। অয়ন এবং ছোঁয়া ভয় পেয়ে যায়। একটুর জন্য তারা গাড়ির নিচে পড়েনি। প্রচন্ড পরিমাণ ক্ষেপে যায় অয়ন। ছোঁয়া অয়নের আগে দৃষ্টিতে গাড়িটির দিকে তাকায়। চেঁচিয়ে বলে উঠে অয়ন, চোখে দেখতে পারেন না নাকি চোখ কপালে নিয়ে গাড়ি চালান? তখন গাড়ি থেকে নেমে আসে আব্রাহাম এবং আরাফ। ওদেরকে দেখে অয়ন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ছোঁয়া শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম এগিয়ে আসে তাদের দিকে, সানগ্লাস খুলতে খুলতে বলে, তোমরা বুঝি চোখ কপালে নিয়ে রাস্তায় দিয়ে হাঁটো? ছোঁয়া রেগে যায়, তবে বাহিরে সেটা বুঝতে দেয় না। আব্রাহাম ছোঁয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। অয়ন রাগ দেখিয়ে বলে, হোয়াট ডু ইউ মিন? আই হোপ আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝছো। অয়ন রাগে কটমট করছে। ছোঁয়ার রাগ প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে সে প্রচন্ড রেগে যাচ্ছে। ছোঁয়ার রাগ প্রকাশ করছে না, কিন্তু ভিতরে ভিতরে সে প্রচন্ড রেগে যাচ্ছে আব্রাহামের কথাগুলো শুনে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে আব্রাহামকে খুন করে ফেলতে। একে তো নিজে দোষ করেছে, উল্টো তাদের উপরে দোষ চাপাচ্ছে। অসভ্য কি লোক রে বাবা।
অয়ন রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবে তার আগে ছোঁয়া তার বাহু শক্ত করে চেপে ধরে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। হ্যাঁ, হয়তো দোষটা আমাদেরই, তবে আপনার ওইভাবে আমাদের সামনে ব্রেক করা উচিত হয়নি। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগে আরাফ দৌড়ে এসে বলে, আই এম সরি, আসলে গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, তোমাদের খেয়াল করিনি আমি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আব্রাহাম রুকুজকে আরাফের দিকে তাকায়। ছেলেটা বড্ড বেশি কথা বলে, সবসময় সাধু সাজে। আব্রাহামের জাস্ট অসহ্য লাগে এসব। এখানে তাদের কোনো দোষ দেখছে না সে, অবশ্য দোষটা তাদের দেখেও না দেখার ভান করছে সে। ছোঁয়া আব্রাহামের দিকে বাঁকা চোখে তাকায় এবং মুচকে হাসি দিয়ে আরাফকে উদ্দেশ্য করে বলে, সরি বলতে হবে না, আসলে আমাদের মন না খুব নরম। আমরা তো হার্টলেস নই যে দোষ না করেও অন্যের উপর দোষ চাপিয়ে দেব। আব্রাহাম রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। কতটা ছোঁয়া যে তার উদ্দেশ্যে বলছে সেটা বুঝতে বাকি নেই আব্রাহামের। আব্রাহাম কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে অয়ন ছোঁয়ার হাত ধরে বলে, লেট হয়ে যাচ্ছে আমাদের ছোঁয়া, আন্টি চিন্তা করবে, চল যাই, কথা বাড়িয়ে লাভ নেই। অয়ন আর ছোঁয়া তাদের পাশ কাটিয়ে সামনে যেতেই আব্রাহাম পিছন থেকে বলে, কাল রাতে তোমার 500 টাকা ছিল? প্রশ্ন করেছিলাম, কাল উত্তর দাওনি। আশা করি উত্তরটা এখন দিয়ে দিবে। ছোঁয়া পিছন ফিরে দাঁড়ায়, অতঃপর আব্রাহামের দিকে একটু এগিয়ে এসে আঙ্গুল উঠিয়ে বলে, খবরদার এই প্রশ্ন আর আমাকে কখনো করবেন না, আমি বাধ্য নই আপনার প্রশ্নের উত্তর দিতে। মিস ছোঁয়া, তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। ছোঁয়া দাঁত ছিল করে হেসে বলে, আমি আপনার দলিল করা বউ না যে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। অয়ন এগিয়ে এসে ছোঁয়ার হাত ধরে বলে, বাড়ি চল ছোঁয়া। ছোঁয়া আর কিছু না বলে অয়নের সাথে সামনের দিকে যেতে লাগলো। আব্রাহাম তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে। মনে মনে আব্রাহাম অয়নের প্রতি প্রচন্ড বিরক্ত। ছোঁয়ার সাথে কথা বলতে আসলে অয়ন তাকে নিয়ে চলে যায়। ওই দিন মেয়ে বাড়িতেও অয়ন ছোঁয়াকে কোলে নিয়ে চলে গেছে। আরাফ মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই একটা কথা বলবো, রাগ করবে না তো? আব্রাহাম গাড়িতে উঠতে উঠতে বলল, রাগ করার মতো কথা বললে তো রাগ করবোই, যাই হোক কি বলবি বল। আরাফ গাড়িতে উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ছোঁয়াদের ভার্সিটিতে ম্যাথ টিচার হিসেবে আমি একটা জব পেয়েছি। কথাটি শুনে আব্রাহাম আরাফের দিকে ব্রুকুচকে তাকায়। আব্রাহামের এমন চাহনিতে আরাফ আমতা করে বলল, না মানে তবুও যদি তুমি যদি না চাও তাহলে আমি করবো না। আরাফ মাথা নিচে করে বলে। আব্রাহাম আরাফের কাঁধে হাত রেখে বলে, বাহ, এটা তো খুব ভালো খবর। আরাফ অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, কেননা আব্রাহাম চাইতো না যে আরাফ অন্য কোথাও চাকরি করুক। আব্রাহাম সবসময় চেয়ে এসেছে জানেও আরাফ তার সাথে তাদের কোম্পানি সামলাক। আজ আব্রাহামের এমন প্রতিক্রিয়া দেখে আরাফ অবাক না হয়ে পারল না। আরাফ অবাক কণ্ঠে বলে ওঠে, ভাই তুমি খুশি হয়েছো? আরাফের কথা শুনে আব্রাহামের কপালে ভাঁজ পড়ল। খুশি হব না থেকে দুঃখী হব নাকি? আরাফ আমতা করে বলে, তুমি তো চাইতা না আমি। আরাফ পুরো কথা শেষ করতে পারল না, তার আগে আব্রাহাম বলল, দেখ আরাফ, রাগের কথা বাদ দে, জোর করে কারো উপরে কিছু যে চাপিয়ে দেওয়া যায় না তা আমি এতদিনে বুঝে গেছি। এই বলে আব্রাহাম গাড়ি স্টার্ট দিল। আরাফ আর কিছু বলল না। ছোঁয়া বাসায় আসার সাথে সাথে তার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। সোফার উপরে আরাম করে বসে চা খাচ্ছে ছোঁয়ার একমাত্র ফুপ্পি হালিমা বেগম। তাকে দেখিয়ে ছোঁয়ার মুখটা চুপসে গেছে। এক পাশে জোরসড়ো হয়ে দাঁড়িয়ে আছে ছায়া, তার পাশেই দাঁড়িয়ে আছে ঝর্ণা বেগম। ছোঁয়াকে দেখে হালিমা বেগম মুচকে হাসি দিয়ে বলে, আরে ছোঁয়া মাঝে দাঁড়িয়ে আছিস কেন, কাছে আয় আমার। বলতে বলতেই হালিমা বেগম উঠে দাঁড়ায়। ছোঁয়া মায়ের দিকে তাকায়। ঝর্ণা বেগম ইশারা করে তাকে ফুপ্পির কাছে যেতে বলে। ছোঁয়া নিজের ইচ্ছের বিরুদ্ধে এগিয়ে যায় হালিমা বেগমের দিকে। মায়ের কোলে মাথা রেখে মনমরা হয়ে শুয়ে আছে ছোঁয়া। ঝর্ণা বেগম এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোঁয়ার মেজাজটা প্রচুর বিগড়ে আছে এখন, কিন্তু মায়ের সামনে বরাবরই সে শান্ত স্বভাবের, তাই তো সে চুপ করে আছে। ছায়া পাশে বসে বই পড়ছে বললে ভুল হবে, বই সামনে নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম অনেকক্ষণ ধরে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়ার দিকে তাকিয়ে আপনা আপনি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ঝর্ণা বেগমের। মায়ের ভারী নিঃশ্বাসের শব্দ শুনে ছোঁয়া শোয়া থেকে উঠে বসে পড়ে।
দুনিয়ার সবকিছু সহ্য করতে পারলেও ছোঁয়া মায়ের মলিন মুখ সহ্য করতে পারে না। ছায়া মুখ ঘুরিয়ে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার চোখগুলো খানিকটা লাল হয়ে গেছে। ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। ছায়া ছোঁয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, বোন আমার এত হাইপার হোস না প্লিজ। আমি তো কিছু বলছি না, তাই না বল? মা তো কিছু বলছে না, তাহলে তুই কেন শুধু শুধু হাইপার হচ্ছিস? ছায়ার কথা আগুনে ঘি ঢালার কাজ করলো এবার। ছোঁয়া ছায়াকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, কিছু বলবে না? কেন বলবে না বলো? তুমি তো এমন ছিলে না আপু, অন্যায় দেখলে প্রতিবাদ করো। তো একটা সময় তুমি আমায় শেখাতে, তাহলে এখন তুমি আমাকে চুপ থাকতে বলছো কেন বলো? নাকি এখন কেউ অন্যায় করলে তোমার চোখে সেটা পড়ে না? এই মহিলা প্রতিবার বাড়ি বয়ে এসে অপমান করবে আর তোমরা চুপ করে থাকবে কেন? কেন বারবার তোমাকে মাকে অপমান করবে উনি? কেন বারবার অতীতটাকে টেনে এনে এসব আজে বাজে কথা বলবে উনি? কেন বলবে? বলতে পারো কেন কেন কেন? বলতে বলতে ছোঁয়া কেঁদে দেয়। ছায়ার চোখেও পানি চলে এসেছে। এবার ছোঁয়া মায়ের দিকে তাকিয়ে বলে, আমু কেন চুপচাপ এইসব অপমানগুলো প্রতিনিয়ত গিলে যাচ্ছ? ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে। সে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ছোঁয়াকে সান্ত্বনা দেওয়ার। ছোঁয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। ছায়ার চোখের পানি মুছে বলে, আব্বু সব সময় চাইতো যে ছোট্ট মেয়েটা সাহসী হোক, অন্যায় দেখলে প্রতিবাদ করুক। দেখো আম্মু, আমাদের ছোঁয়া আব্বুর যেভাবে চাইতো ও সাহসী হোক, সেভাবে সাহসী হয়ে উঠেছে। একটু থেমে ছায়া অতঃপর আবারও বলে, আম্মু জানো, আমি আমার আব্বুর খুনি। আমি বাকি কথাটা শেষ করতে পারলো না ছায়া। তার আগেই ঝর্ণা বেগম ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় ছায়ার গালে। ছোঁয়া চমকে উঠে। ছায়া গালে হাত দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো পানিতে টইটম্বর হয়ে গেল। ঝর্ণা বেগম রাগে ফুঁসছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে রাগের কারণে। ছোঁয়া মাকে জড়িয়ে ধরে। মায়ের এমন কাজে খানিকটা ভয় পেয়ে গেছে ছোঁয়া। ঝর্ণা বেগম ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছায়া মাথা নিচু করে আছে। ঝর্ণা বেগম ধারালো কণ্ঠে ছায়াকে বলে, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই কিভাবে নিজেকে খুনি বলছিস? যে মানুষটা মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে, সে বেঁচে থাকলে তোকে এই কথার জন্য আরো দুটো থাপ্পড় বসিয়ে দিত। ছায়া ফুপিয়ে কেঁদে দেয়। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ছায়া। বাবা যে তাদের দু বোনকে পাগলের মতো ভালোবাসত, বিশেষ করে ছোঁয়ার জন্য। ছোঁয়াও কাঁদছে। তার বাবার কথা ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে। বাবা থাকলে কখনো তাদের কেউ অপমান করার সাহস পেত না। ঝর্ণা বেগম দুই মেয়েকে দুই হাতে আগলে নিয়ে চুপ করে বসে আছেন। ছোঁয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, যাদের জন্য আমার জীবনটা নরক হয়ে গেছে, তাদের জন্য আমি আমার আব্বুকে হারিয়েছি, তাদের জীবন আমি নরক যন্ত্রণা দিয়ে ছাড়বো। দুনিয়াতেই তাদের মৃত্যুর স্বাদ দেবো আমি। ছোঁয়ার কথা শুনে ঝর্ণা বেগম মুচকি হাসি দিল। ছায়া চমকালো ছোঁয়ার কথায়। ছোঁয়ার মুখে এমন একটা কথা সে আশা করেনি হয়তো। ঝর্ণা বেগম দুই মেয়েকে ছেড়ে দিয়ে বলেন, তোরা বস, আমি চা করে আনছি। এখন তোদের ফুপিকে চা না দিলে বাড়ি মাথায় করবে। বলে ঝর্ণা বেগম নিজের চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে যান। ছায়া ছোঁয়ার গালে হাত রেখে বলে, ইস, কাঁদলে আমার বোনটাকে কেমন বোকা বোকা লাগে, দেখো তো। ছোঁয়া হেসে বলে, মোটেও না, আমাকে কাঁদালে আরো কিউট লাগে, তা আমি জানি। ছায়া মুচকি হাসে। ওদের কথার মাঝে ছোঁয়ার ফোনে অয়নের কল আসে। ছোঁয়া ফোন রিসিভ করে কথা বলতে লাগলো অয়নের সাথে। ছায়া আবার বই নিয়ে বসে পড়ে। ছায়া বইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ আমার জীবনটা ফুলের মতো স্নিগ্ধ হতে পারতো, তাই না আনাফ নাবিল হাসান? ছায়ার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। খাবার টেবিলে রাতের খাবার খাওয়া দাওয়া করছে চৌধুরী বাড়ির সকল মানুষগুলো। চামচের টুকটাক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই টেবিলে। যে যাওয়ার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। তবে আরাফ খাবার না খেয়ে প্লেটে হাত নিয়ে খাবার নাড়াচাড়া করছে। যা দেখে মালিহা বেগম তার পিঠে হালকা একটা চাপড় মেরে বলে, কিরে খাচ্ছিস না কেন? খাবার নাড়াচাড়া করছিস কেন? মালিহা বেগমের কথা শুনে আমজাদ চৌধুরী এবং আব্রাহাম তার দিকে তাকায়। আরাফ আর আব্রাহামের চোকাচুকি হতেই আরাফ চোখের ইশারায় তাকে তার চাকরির কথাটা আমজাদ চৌধুরীকে বলতে বলে। আমজাদ চৌধুরী আরাফকে আব্রাহামকে ইশারা করতে দেখে ভ্রুকুচকে ফেলেন। তোরা চোখ দিয়ে কি ইশারা করছিস একে অপরকে শুনি? আব্রাহাম নির্ভয়ে বাবার উদ্দেশ্যে বলে, আরাফ,
একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি পেয়েছে, সেটা তোমাকে বলার জন্য ইশারা করছে। কথাটি শুনে আমজাদ চৌধুরীর ভ্রু আর একটু কুঁচকে এলো। সে মুখে বিরক্তিকর ভাব নিয়ে বলে, এইসব প্রাইভেট চাকরি করে তোর কোনো কাজ নেই আরাফ। বড় হয়েছ, কিছুদিন পর পড়াশোনার পাত চুকিয়ে নিজেদের কোম্পানি সামলাবে, এটাই আমি চাই। আশা করি আমার কথার বিরুদ্ধে তুই যাবি না। আরাফ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না বলার। আব্রাহাম বলে, আমি চাই আরাফ নিজে যা চায় তাই করুক। নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিলে তা পরিণতি যে খুব একটা ভালো হয় না, তার প্রমাণ তো তুমি একবার নাও, 2 বার পাইছো। আমজাদ চৌধুরী চুপ হয়ে গেল। আব্রাহাম খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, আরাফ কাল থেকে নিজের নতুন চাকরিতে জয়েন করবে, এটা আমার শেষ কথা। এই বলে আব্রাহাম উপরের দিকে চলে গেল। আরাফ আর কিছু না বলে উঠে চলে গেল নিজের ঘরে। আমজাদ চৌধুরী এখনো সেভাবে বসে আছে। মালিহা বেগম এক পাশে দাঁড়িয়ে আছে। সে পুরোটা সময় নির্বাক হয়ে স্বামী এবং সন্তানের কথাগুলো শুনছিল। আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে মালিহা বেগমকে বলে, বুঝলে মল্লিকা, তোমার ছেলেটা বড্ড জিদি হয়েছে। মালিহা বেগমের খুব করে বলতে ইচ্ছে করছিল, এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। কিন্তু সে কিছুই বলতে পারল না। মালিহা বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, আরাফ যা চায় তাই করুক, এসব বিষয়ে এত চিন্তা করো না। ও বড় হয়েছে, নিজেদের লাইফের ডিসিশন ওরা নিজেরাই নিক না হয়। আমজাদ চৌধুরী মাথা নাড়ান। অতঃপর তিনিও নিজের ঘরের দিকে চলে যান। মালিহা হতাশ দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম নিজের রুমে এসে ছোঁয়ার ফোনে কল দেয়, কিন্তু কল যাচ্ছে না। বারবার ছোঁয়ার নাম্বার ব্যস্ত বলছে। আব্রাহাম বেশ বুঝতে পারে ছোঁয়া তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আব্রাহাম আনমনে হাসে, মিস ছোঁয়া সিদ্দিকী, তুমি কি ভেবেছ আব্রাহাম জায়ান চৌধুরীর কাছ থেকে এত সহজে তুমি ছাড়া পেয়ে যাবে? আব্রাহাম আবারও ছোঁয়ার নাম্বারে কল দেয়, কিন্তু অন্য একটা নাম্বার দিয়ে রিং হচ্ছে, তবে ছোঁয়া কল রিসিভ করছে না। বেশ কয়েকবার কল দেওয়ার পর ছোঁয়া কল রিসিভ করে। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগেই ছোঁয়া ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, কে রে, আমার মতো সুন্দর ঘুমটা নষ্ট করলি? আব্রাহামের কণ্ঠনালী থেমে যায় ছোঁয়ার ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে। ছোঁয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সবে মাত্র সব পড়া শেষ করে ঘুমিয়েছিল, তার এত স্বাদের ঘুমটা নষ্ট করার সে বিষয়ে খেপে যায়। আব্রাহাম কি বলবে কিছু বুঝতে পারছে না। অনেক কথা ভেবেছিল বলবে, কিন্তু এই মুহূর্তে তার সবকিছু এলোমেলো হয়ে গেছে। ছোঁয়ার ঘুম জানানো কণ্ঠস্বর তার মনের মধ্যে ঝড় বইতে শুরু করে দিয়েছে। ছোঁয়া ও পাশের মানুষটার থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে ওঠে, সমস্যা কি, কথা বলছেন না কেন? আব্রাহাম হুট করে কলটা কেটে দেয়। ছোঁয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। সে তাকে এত রাতে কল দিল, আর কেনই বা কিছু না বলে কল কেটে দিল। ছোঁয়া আর কিছু না ভেবে এবারে চোখ বন্ধ করে ঘুমানোর কাজে মন দিল। অন্যদিকে আব্রাহামের বেহাল অবস্থা। আব্রাহামের মনে হচ্ছে তার হৃৎপিণ্ড থমকে গেছে। বারবার ছোঁয়ার ঘুম ঝরানো কণ্ঠস্বর তার কানে বাজছে। আব্রাহাম শুয়ে পড়ে ঘুমানোর বৃথা চেষ্টা চালালো, তবে তার কিছুতেই ঘুম আসছে না। তাই সে আবারও উঠে বসে পড়ে বিছানার উপর। ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এমনটা কেন লাগছে তা জানা নেই আব্রাহামের। আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। তাহলে না, এখন আর ছোঁয়াকে কল দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে আব্রাহাম ছোঁয়ার ঘুম ঝরানো কণ্ঠস্বর শুনে ইহকালে পাড়ি জমাবে। আব্রাহাম আবারও পাশ ফিরে শুয়ে পড়ে। ক্লাসরুমের বাইরে অপেক্ষা করছে ছোঁয়া এবং অয়ন। আজ তানভীর আসেনি এখনো, মূলত তার জন্যই বসে আছে ছোঁয়া এবং অয়ন। প্রতিদিনকার অভ্যাস তার। ছোঁয়া বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে। হাবলাটা কই মরছে, দেখ তো অয়ন। ছোঁয়ার কথা শুনে অয়ন পকেট থেকে ফোন বের করে তানভীরের নাম্বারে কল দেয়। তখনই দূর থেকে দৌড়ে আসতে দেখে তানভীরকে। অয়ন ফোন আবারও পকেটে রেখে ছোঁয়াকে বলে, ওই দেখ তানভীর আসছে। অয়নের কথা শুনে ছোঁয়া সামনের দিকে তাকায়। হ্যাঁ, সত্যি তানভীর দৌড়ে আসছে তাদের দিকে। তানভীর ওদের সামনে এসে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, সরি রে দোস্ত, ট্রাফিকের কারণে আজকেও লেট হয়ে গেল, জানিসই তো। তানভীরকে থামিয়ে দিয়ে ছোঁয়া বলে ওঠে, এটা তো প্রতিদিনকার ডায়লগ, নতুন কিছু থাকলে বল না, না হয় ক্লাসে নাই। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন ক্লাসে না গেলে টাকলাটা আমাদের 12টা বাজিয়ে দিবে। তানভীর মুখটা ছোট করে বলে, সত্যি আজ রাস্তায় অনেক জ্যাম ছিল। হ্যাঁ, এটার নতুন কি, তোর জন্য তো রাস্তায় সব সময় জ্যাম লেগেই থাকে, তাই না? ছোঁয়ার কথা শুনে তানভীর বাচ্চাদের মতো মুখ করে অয়নের কাছে অভিযোগের মতো করে বলে, তুই কি কিছু বলবি? আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি বল?
অয়ন এতক্ষণ ধরে চুপ করে থাকলেও এখন সে বলে, ভাই ঝগড়া করলে পরে করিস, এখন চল, ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তানভীর এবং ছোঁয়া দুজনেই চুপ হয়ে গেল। বরাবরই অয়ন তাদের ঝগড়ার মাঝখানে কটামি করে থামিয়ে দেয়, যার কারণে ঝগড়া করেও তারা শান্তি পায় না। আর বেশি কিছু না বলে তারা ক্লাসের দিকে হাঁটে দেয়। ক্লাসে গিয়ে বসতে গিয়ে কানে আসে তাদের ক্লাসমেটদের কথা। তারা বলাবলি করছে আজ নাকি নতুন স্যার আসবে, মূলত তাকে নিয়ে আলোচনা চলছে। খানিকক্ষণ পরে ক্লাসে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার। তার সাথে আরেকজন আসে। তাকে দেখে ছোঁয়া আর অয়নের ভ্রু কুঁচকে আসে। প্রিন্সিপালকে দেখেই সবাই দাঁড়িয়ে যায়। সবাই একসাথে সালাম দেয় তাকে। সালামের উত্তর দিয়ে তিনি সবার উদ্দেশ্যে বলে, স্টুডেন্ট মিট ইউর নিউ ম্যাথ টিচার। আরাফের হাসি মুখে সবাই উদ্দেশ্যে বলে, হ্যালো স্টুডেন্ট। আরাফের দৃষ্টি তখন ছোঁয়ার উপরে যায়। ছোঁয়া তাকিয়ে থাকে বিধায় দুজনে চোকাচুকি হয়ে যায়। ছোঁয়ার দৃষ্টি সরিয়ে নেয়। অয়ন ছোঁয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলে, এই আবার এখানে কি করছে? ছোঁয়া উত্তর দেওয়ার আগে তানভীর বলে, দেখতেই তো পারছিস উনি আমাদের নতুন ম্যাথ টিচার। অয়ন বিরক্তির কণ্ঠে বলে ওঠে, তুই জানিস উনিকে? তানভীর দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ সে জানে না। উনি আব্রাহাম চৌধুরীর আদরের ছোট ভাই। ছোঁয়া বলে। ছোঁয়ার কথায় তানভীর আরাফের দিকে তাকায়। আরাফ এখন আর চোখে ছোঁয়ার দিকে তাকাচ্ছে বারংবার। আবারও ছোঁয়া বলে উঠে, এই কাজটা আব্রাহাম জায়েন চৌধুরীর কাজ। আমার উপর নজর রাখার জন্য তিনি তার ভাইকে কলেজে পাঠিয়েছে। অয়ন আগ্রহ নিয়ে জানতে চায়, তুই কি করে বুঝলি যে আব্রাহাম তোর উপর নজর রাখার জন্য আরবকে পাঠিয়েছে? ছোঁয়া তাচ্ছিল্য করে হাসে। ছোঁয়া ছাড়া চৌধুরী বাড়ির মানুষগুলোকে কি বা চেনে? চৌধুরী সাহেব চান না যে তার কোনো ছেলে তাদের কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করুক, বাণিজ্যের কোম্পানি তৈরি করুক। তাই এটা কি খুব স্বাভাবিক না যে আরাফ স্যারকে পাঠিয়েছে, পিছনে তার কোনো উদ্দেশ্য আছে? অয়ন অবাক হয়ে শুধু ছোঁয়ার কথা শুনে যাচ্ছে। তানভীর বলে ওঠে, তাহলে এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তানভীরের কথায় হাসি ছোঁয়া, বলে, আমরা কেন সতর্ক থাকতে যাব? আমরা তো এই মুহূর্তে কিছুই করিনি, আর না করব। তাহলে আমরা যেমন আছি তেমনই স্বাভাবিকই থাকবো। অয়ন এবং তানভীর একসাথে মাথা নাড়ায়। ছোঁয়া তাদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। ক্লাস শেষে মাঠে এসে দাঁড়ায় ছোঁয়া, অয়ন এবং তানভীর। তাদের চলে যেতে নিবে তখনই পিছন থেকে আরাফ ছোঁয়াকে ডেকে উঠে, ছোঁয়া, আমার তোমার সাথে কথা ছিল, দাঁড়াও প্লিজ। মাঝ বরাবর দাঁড়িয়ে আছে ছোঁয়া এবং আরাফ। অয়ন তানভীর তাদের এক পাশে দাঁড়িয়ে আছে। দুপুরের গাঢ় সূর্যের তাপে সবার ভ্রুযুগল কুঁচকে আছে। ছোঁয়া, অয়ন এবং তানভীরের মুখে তীব্র বিরক্তির ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরাফ বেশ কিছুক্ষণ সময় নিল নিজের স্বাভাবিক রাখার। অতঃপর স্থির কণ্ঠে বলে ওঠে, তোমার সাথে ভাইয়ার কি কিছু আছে? না মানে আসলে ছোঁয়া। এরকম প্রশ্ন শুনে ছোঁয়ার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এটা কেমন আজব প্রশ্ন? তার সাথে আব্রাহামের আবার কি আছে? মানে আরাফ তাদের কি বোঝাতে চাচ্ছে? ছোঁয়া বিরক্ত হয়ে বলে ওঠে, আজব তো স্যার, আপনি এসব প্রশ্ন কেন করছেন? আপনার ভাইয়ের সাথে আপনার কিছু আছে মানে? হোয়াট ডু ইউ মিন? আরাফ আমতা আমতা করে বলে, না মানে ভাইয়াকে দেখলাম তোমার ছবি দেখে। শুধু তা না, তোমার প্রায় 100-র মতো ছবি ভাইয়ার ফোনে আছে। তাই আর কি মনে হলো তোমাদের মাঝে কিছু আছে। ছোঁয়া কিছু বলার আগেই তানভীর উচ্চস্বরে হেসে দেয়। অয়ন মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, মানুষের ফোনে তো তার শত্রুরও ছবি থাকে, তাই না স্যার? আরাফ খানিকটা ভড়কে যায়। আরাফের ভড়কে যাওয়া মুখের দিকে তাকিয়ে ছোঁয়া শান্ত স্বরে বলে, দেখুন স্যার, এখানে আপনার এবং আমার সম্পর্ক স্টুডেন্ট আর শিক্ষক, এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বললেই ভালো হবে বলে আমার মনে হয়। কথা শেষ করে সেখানে আর এক মুহূর্তও দাঁড়ায় না ছোঁয়া। ছোঁয়ার পিছু পিছু অয়ন এবং তানভীরও চলে যায়। আরাফ সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। সে ছোঁয়াকে দেখেছে। হ্যাঁ, সে ছোঁয়াকে এর আগেও দেখেছে। খুব কাছের কেউ হয় তার ছোঁয়া। তোমাকে আমি চিনে ফেলেছি ছোঁয়া। তোমার মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছে তাতে আব্রাহাম ভাইয়া জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তুমি তাকে কয়লা করে ছাড়বে, এতটুকু আমি নিশ্চিত। আরাফের ভেতর থেকে এক গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে। সে জানে ছোঁয়া কতটুকু ভয়ঙ্কর। ছোঁয়ার দুটো রূপের সাথেই সে পরিচিত। সে দেখেছে ছোঁয়ার ভয়ঙ্কর রূপ। ছোঁয়া শব্দটা আদরে মাখানো হলেও ছোঁয়া এক নিমিষে ছাই করে দিতে পারে গোটা চৌধুরী বাড়ি, যাদের জন্য নিজের সব থেকে কাছের মানুষটিকে ছোঁয়া হারিয়েছে। তাদেরকে কি এত সহজে ছেড়ে দেবে ছোঁয়া? একদমই না। আবারও গভীর নিঃশ্বাস নেয়।
তারপর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। রোদের তীব্রতা প্রখর, মাথার উপরে জ্বলন্ত লাভার মতো সূর্য নিজের উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা ছায়ার। টিস্যু দিয়ে বারবার নিজের ঘাম মুছছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বারবার মুখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ছায়া বিরক্ত, সে গরম মোটেও সহ্য করতে পারে না। চোখ মুখ লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে, হাঁসফাঁস গরমের চোটে। চশমা ঠিক করে একজন রিক্সাওয়ালা মামার উদ্দেশ্যে বলে, মামা যাবেন? রিক্সাওয়ালা মামা জায়গার নাম না শুনেই বলে দিল সে যাবে না। ছায়া একরাশ বিরক্ত নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আজ ছাতাটাও আনতে ভুলে গিয়েছে ছায়া। ছাতা থাকলে সূর্যের থেকে খানিকটা হলেও বাঁচা যেত। চশমাটা আরো একবার ঠিক করে নিল ছায়া। ছায়া পিছন থেকে সুপরিচিত কণ্ঠস্বর শুনে পা দুটো আপনা আপনি থেমে যায়। পিছনে ফিরে মানুষটাকে আর দেখার সাহস পায় না সে। ছায়া, এই ছায়া। ছায়ার শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ছায়া হাঁটার গতি বাড়িয়ে দিল। ছায়ার সাথে সাথে লোকটাও নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়। ছায়া প্লিজ একটাবার আমার কথাটা শোনো, প্লিজ ছায়া। লোকটা অনবরত ডেকে যাচ্ছে তাকে, তবে ছায়া সেটা শুনেও না শোনার ভান করে হাঁটছে। একবারও পিছিয়ে ফিরে দেখার প্রয়োজন মনে করলো না। তখন হুট করে তানভীরের বাইক এসে থামে ছায়ার সামনে। ছায়া চমকে ওঠে। তা দেখে তানভীর মজা করে বলে, বাবা ছোঁয়া আপু, তুমি ভয় পাও? ছায়া বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তানভীর পানি দে আমায়। তানভীর ছায়ার মুখের দিকে তাকিয়ে দ্রুত পানি এগিয়ে দেয়। ছায়া পানি খেয়ে তানভীরের পিঠে একটা চাপড় মারে। তানভীর আহ জাতীয় শব্দ উচ্চারণ করে। ছায়া হালকা রাগ দেখিয়ে বলে, বদমাস, এভাবে কেউ আসে? একটুর জন্য আমার জানটা বেরিয়ে যায়নি। তানভীর তার সাদা দাঁতগুলো বের করে হাসি দিল। আরে তোমাকে দূর থেকে দেখলাম, তুমি সরি, আরে তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম আর কি। কিন্তু আপু তুমি এখন ওইখানে কি করছো? এতক্ষণে তো তোমার বাসায় চলে যাওয়ার কথা। ছায়া নিজের চশমাটা ঠিক করে বলে, আর বলিস না, আজকে একটাও রিক্সা পাচ্ছি না। তাই তুই এখানে কি করছিস? হ্যাঁ, মায়ের জন্য ওষুধ নিতে আসছি। আর অয়ন বলল যে ছোঁয়া নাকি ডেকেছে। ছায়া চশমা ঠিক করে বলে, ও আচ্ছা। ছায়া এবার পিছে ফিরে দেখে না, এখন তো আর কেউ নেই। তবে কি সে তানভীরকে দেখে চলে গেল? যাক, তানভীর ঠিক সময়ে না এলে হয়তো ছায়ার অবস্থা খারাপ হয়ে যেত। আপু উঠো, তাড়াতাড়ি না গেলে ছোঁয়া আবার আমার অবস্থা খারাপ করে ছাড়বে। ছায়া মুচকি হাসি দিয়ে বাইকে উঠে বসে পড়ে। ঝর্ণা বেগম অয়নদের জন্য নাস্তা তৈরি করছে। ছোঁয়া বাসায় আসার পর ঝর্ণা বেগমকে বলে দিয়েছে আজ অয়ন এবং তানভীর বাসায় আসবে। ছোঁয়া আসার কিছুক্ষণ পর অয়ন চলে আসে। মা আমি আসছি। ছায়ার কণ্ঠস্বর শুনে ঝর্ণা বেগম বলে, ফ্রেশ হয়ে আগে খেয়ে নি যা। ঠিক আছে। ঝর্ণা বেগম হাত ধুয়ে রান্নাঘর থেকে বের হয়। তানভীরকে দেখে হালকা হাসি দিয়ে বলে, ছোঁয়া বলেছে তুমি আসলে যেন তোমাকে তাড়াতাড়ি ছোঁয়ার ঘরে পাঠিয়ে দিই। তানভীর একটা হাসি দিয়ে চলে যায়। ছোঁয়া, তোর আজ এত দেরি হলো যে? ছায়া সোফার উপর ধপ করে বসে পড়ে বলে, আর বলো না মা, একটা রিক্সাও পাইনি। আজ তানভীর না আসলে তো আরো দেরি হয়ে যেত। ঝর্ণা বেগম আর কথা না বাড়িয়ে চলে যায়। ছায়া মাথাটা সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। ছায়ার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছায়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, বিষাদের যন্ত্রণা জীবন থেকে এখনো গেল না, অথচ বিষাদের ছায়া এসে জীবনে আবার হাজির। ছায়া চোখের পানিটুকু মুছে হালকা হাসে। আবারও চোখে এসে ভর করে একরাশ পানি। চোখের পানিগুলো অবাধ্য হয়ে গড়িয়ে পড়ছে। না এখানে আর এক মুহূর্তও না। ছায়া উঠে নিজের ঘরে চলে যায়। মা দেখলে কান্না করার কারণ জিজ্ঞেস করবে, তখন সে কি উত্তর দেবে? তাই নিজের ভিতরে যন্ত্রণাটুকু আড়াল করতে ঘরে চলে যায়। ঘরে গিয়ে দরজা আটকে দেয়। মেয়েদের জীবন হয়তো এমনই হয়, একরাশ যন্ত্রণা বুকের ভিতর নিয়েও বাবা মার সামনে হাসি মুখে থাকতে হয়। মা বাবার সামনে কান্না করতেও ভয় হয়। তারা যদি কাঁদার কারণ জিজ্ঞেস করে তবে কি উত্তর দিবে এই ভেবে। সকাল সকাল শাহিদা বেগম চেঁচামেচি করছে। তার চেঁচামেচির কারণ হলো ছায়া। এত বড় মেয়ে তার এখনো বিয়ে দিচ্ছে না কেন? আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? ছোঁয়া বড় হচ্ছে, তারও তো বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঝর্ণা বেগম চুপচাপ রান্নাঘরে সকলের নাস্তা তৈরি করছে। শোনো ঝর্ণা, ছায়ার জীবন সে নিজেই নষ্ট করছে। এখন কি ছায়ার জন্য আমাদের ভোলা ভোলা ছোঁয়ার জীবনটাও নষ্ট করবা? হ্যাঁ, এই মেয়ে যেন তেন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তো, না হলে পরে ছোঁয়ার জীবনেও ওর কালো ছায়া পড়বে। এই আমি বলে দিলাম। দেখো,
ছায়া নিজের ঘরে চুপ করে বসে বসে ফুপ্পির কথা নামক বিষটুকু হজম করে নিচ্ছে, আর মনে মনে সে তার বাবার কথা ভাবছে। তুমি থাকলে আমার জীবনটা অন্যরকম হতো আব্বু। কেন আমাদেরকে একা করে তুমি চলে গেলে আব্বু? চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে দুটো পানি। ছায়া নিঃশব্দে চোখের পানিটুকু মুছে নেয়। শাহিদা বেগম নিজের মতো এক নাগারে কথা বলেই যাচ্ছে। এত চেঁচামেচির শব্দে ছোঁয়ার ঘুম হালকা হয়ে যায়। তখনই কানে আসে শাহিদা বেগমের কটু কথাগুলো। মেজাজ বিগড়ে যায় ছোঁয়ার। ঘরে থেকে বেরিয়ে সোফায় তার ফুপ্পির সামনে গিয়ে দাঁড়ায়। শাহিদা বেগম ছোঁয়াকে দেখে হালকা হাসি দিয়ে বলে, আরে সোয়ামা, তুই আয় আয় আমার পাশে বস। আপনার সমস্যা কি প্লিজ একটু বলবেন? ছোঁয়ার এহেন প্রশ্নে থতমত হয়ে যায় শাহিদা বেগম। ছোঁয়ার কণ্ঠস্বর শুনে ঝর্ণা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। ছায়াও নিজের ঘর থেকে বেরিয়ে এসে ছোঁয়ার হাত আঁকড়ে ধরে। ছোঁয়া, ঘরে চল বোন। ছোঁয়া এক ঝটকায় ছায়ার থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। জি আপু, আজও অন্তত আমাকে আটকাস না প্লিজ বলেই শাহিদা বেগমের দিকে তাকায়। কি হলো বলেন, আপনার সমস্যাটা ঠিক কোথায়? আমার বোন আমার বাবার টাকা খাচ্ছে, আমার বাবার বাড়িতে থাকছে, আমার বাবার টাকায় পড়ছে, আপনার টাকায় তো খাচ্ছে না, আপনার বাড়িতেও থাকছে না, বা আপনার টাকায়ও পড়াশোনা করছে না। তাহলে তাহলে আপনার সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে একটু বলবেন প্লিজ? ছোঁয়ার কথা শুনে অপমানে মুখ ছোট হয়ে যায় শাহিদা বেগমের। তাকে টাকার খোটা দিচ্ছে ছোঁয়া। তিনি অপমান সহ্য করতে না পেরে দাঁড়িয়ে পড়েন এবং ঝর্ণা বেগমকে উদ্দেশ্য করে বলেন, তোমার মেয়েকে কি এই শিক্ষা দিয়েছ? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না? ছোঁয়া তার ছেলের স্বরে বলে ওঠে, আমার ঠিক শিক্ষা পেয়েছি বলেই আপনাকে এখনো সম্মান দিয়ে কথা বলছি। ছোঁয়া, কি হচ্ছে এটা? উনি তোমার বড় হয়, এভাবে কথা বলছো? মায়ের কথা শুনে ছোঁয়া রাগ জানি আরো 3 গুণ বেড়ে যায়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলে, বড়রা যদি তাদের সম্মানটা ধরে রাখতে না পারে তাহলে তাদের কিভাবে সম্মান দিব বলো আম্মু? ছায়া এগিয়ে এসে ছোঁয়ার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। ছোঁয়া এখানে থাকলে পরিস্থিতি বেঁকে যাবে। ছোঁয়া সহজে রাগ করে না, তবে একবার রাগ করলে তাকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ছায়া ছোঁয়াকে নিয়ে যায়। ঘরে চল ছোঁয়া, নিজের আগে নিয়ন্ত্রণ কর, কথা শোন একটু। শাহিদা বেগম রাগে ফুঁসছে। ঝর্ণা বেগম তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চলে যান। ছোঁয়াকে ঘরে এনে ছায়া তাকে জড়িয়ে ধরে বলে, দেখছো আমাদের জীবনটা আর আগের মতো নেই। বাকি কথাটা আর শেষ করতে পারলো না ছায়া। হ্যাঁ, আমাদের জীবনটা আগের মতো কিছুই নেই সেটা আমি জানি, আর আমি তোমাদের তরফ থেকে জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আব্বু চাইতো আমরা যেন পাথরের মতো শক্ত হই, কখনো যেন কারোর সামনে ছোট না হই। আর আজ একটু থামি ছোঁয়া, ছায়ার চোখে পানি চলে আসছে। একটা কথা কি জানো, মানুষ যতটা সরল সোজা হয় তাতে মানুষ তত বেশি আঘাত করে। আগে আমি চুপ থাকতাম, কেন জানো? কারণ তখন আব্বু আম্মু আর তুমি আমার হয়ে প্রতিবাদ করতে। আর এখন আমি চুপ নেই কারণ তোমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছো তাই। কিন্তু আমি প্রতিবাদের ভাষা হারাইনি। আমাকে ঠিক ততটা নরম মনে করো, তোমাদের ছোঁয়া ঠিক ততটাই কঠিন। ছোঁয়ার কথায় কিছু একটা ছিল যা শুনে ভরসা পাই ছায়া। ছায়া ছোঁয়াকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে দেয়। ছোঁয়ার চোখে কেন জানি আজ এক ফোঁটাও পানি নেই। আরফ, তোমার প্রথম দিন কেমন ছিল? আরফ মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আব্রাহাম গাড়ি ড্রাইভ করছে, তার অপর পাশে আরফ বসে আছে। আরফ আব্রাহামের উদ্দেশ্যে বলে, ভাই একটা প্রশ্ন করতে পারি? আব্রাহাম হালকা হেসে বলে, আরে এত আনইজি ফিল করিস না, যা বলে সরাসরি বল। আরফ আমতা আমতা করে বলে, ভাইয়া আমি শুনেছি ভাইয়া নাকি দেশে ফিরেছে, কথাটা কতটুকু সত্যি সেটা জানতেই আর কি। আরফকে থামিয়ে দিয়ে আব্রাহাম বলে, কথাটা সত্য, আমি শুনেছি, তবে এই প্রসঙ্গ না তুললে ভালো হয়। তুই তো সব জানিস সে কি করেছে। নতুন করে বললো কিছুই নেই, নতুন করে বলার কিছুই নেই, তাই তারপরে শুনবো না, না তুললে ভালো হবে। কিন্তু ভাইয়া সে যদি দেশে ফিরে তোর বাড়িতে কেন আসছে না? মায়ের সাথে কোন রকম যোগাযোগ করারও তো চেষ্টা করে না। আমাদের সাথে না হয় না করুক, অ্যাটলিস্ট মায়ের সাথে তো। শোন আরফ, সে যা করেছে তারপর মায়ের সামনে দাঁড়ানোর কি তার মুখ আছে? আরফ অন্য মনস্ক হয়ে বলে ওঠে, তার ভুলের খেসারত আমাদের দিতে হবে ভাইয়া, আজ না হয় কাল।
আরাফের কথাটা আব্রাহামের কান অব্দি পৌঁছায়নি, তাই সে কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিরে একা একা কি বিড়বিড় করছিস? আরাফ মৃদু হেসে বলে, তেমন কিছু না, যাই হোক গাড়িটা এখানেই দাঁড় করো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আব্রাহাম কলেজের গেটের সাইডে গাড়ি পার্ক করে। আরাফ নেমে যায়, সাথে আব্রাহামও নামে। ঠিক তখনই ছোঁয়া অয়নের বাইক করে কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। ছোঁয়াকে অয়নের সাথে দেখে ভ্রুকুচকে বিড়বিড় করে বলে, এই ছেলে কি ওর সাথে সারাক্ষণ চেটেই থাকে? যখন থেকে তখনই ওর সাথে ঘুরঘুর করে, ডিসকাস্টিং। আব্রাহামের কথাটুকু শুনে ফেলে আরাফ। আব্রাহামের এহেন কথায় খানিকটা খারাপ লাগে আরাফের, সেটা সে প্রকাশ করে না। অয়ন কলেজের সাইডে বাইক পার্ক করে। ছোঁয়া নেমে যায়। ছোঁয়া আব্রাহামকে দেখেও না দেখার ভান করে কলেজের ভেতরে ঢুকতে গেলে আব্রাহাম পেছন থেকে ডেকে বলে, মিস ছোঁয়া, এটা কি আপনার বয়ফ্রেন্ড? আব্রাহামের এমন কথায় পা থেমে যায় ছোঁয়ার। অয়নের ভ্রু কুচকে তাকায়। ছোঁয়া পিছনে ঘুরে আব্রাহামকে উদ্দেশ্য করে বলে, আমার বয়ফ্রেন্ড হোক কিংবা গার্লফ্রেন্ড, তাতে আপনার কি? আব্রাহাম ঠোঁট কামড়ে হেসে বলে, না, আসলে তোমাদের দুজনকে সারাক্ষণ একসাথে চিপকে থাকতে দেখা যায় তো, এটা কি খুব স্বাভাবিক না যে কেউ ভাবে তোমরা গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? ছোঁয়া কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। অয়ন একবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আপনারা দুই ভাইও তো একসময় একে অপরের সাথে চিপকে থাকতেন, তো আপনারাও কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? আব্রাহামের উত্তর আশা করলো না অয়ন। কথাটি বলে সেও ছোঁয়ার পিছু পিছু হাঁটা শুরু করলো। আব্রাহাম আরাফকে উদ্দেশ্য করে বলে, হোয়াত্তা, আমাদের দেখলে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হয়? আরাফ শব্দ করে হেসে ওঠে। আব্রাহাম ভ্রু কুঁচকায়। এতে হাসার কি হলো? সে হাসি কি বলল? সে কি এমন বলল যে আরাফ দাঁত কেলিয়ে হাসছে? আজ 4 দিন হলো ছোঁয়াদের কলেজে বন্ধ। ছোঁয়া এখন সারাদিন অয়ন এবং তানভীরের সাথে ভিডিও কলের কথা বলে সময় কাটায়। ছায়া ভার্সিটি বন্ধ। আগামীকাল থেকে ভার্সিটিতে যাওয়ার জন্য ছায়া তৈরি হচ্ছে। তখন ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে ছোঁয়া, আর এসে ধপ করে বিছানায় বসে পড়ে। অয়ন এবং তানভীর ভিডিও কলে আছে। তারা নানান ধরনের কথা বলছে আর হাসছে। ছায়া ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, ছোঁয়া, আমার আসতে একটু লেট হবে, আম্মু বাজার থেকে আসলে আম্মুকে বলিস কেমন? ছোঁয়া ফোন থেকে দৃষ্টি সরিয়ে ছায়ার দিকে তাকায়। কেন, তোমার আবার আজ কি কাজ আছে? ছায়া হিজাবের শেষ পিনটা আটকে নিয়ে বলে, আমার একটা বন্ধু জন্মদিন আছে, তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো আর কি। তুই কিন্তু মনে করে আম্মুকে বলিস কেমন? ছোঁয়া অয়নদের সাথে কথা বলতে বলতে উত্তর দেয়, ঠিক আছে, আসি, সাবধানে থাকিস। ছায়া চলে যেতে ছোঁয়া তানভীর এবং অয়নের উদ্দেশ্যে বলে, আজ বিকেলে আমাদের রোশনাইয়ের কাছে যাব। কতদিন হয়ে গেল আমরা সবাই মিলে কোথাও আড্ডা দিই না। আজ ওর সাথে দেখা করব, সাথে ভরপুর আড্ডা দেওয়া হবে। ছোঁয়ার কথা শুনে ওরা দুজনে সম্মতি জানায়। ছোঁয়ার কথায় অয়ন মুচকি হাসে, যা দেখে তানভীর মজা করে বলে, ইস রে, কার মনে জানি লাড্ডু ফুটতেছে। তানভীরের কথা শুনে ছোঁয়া হাসতে লাগে, আর অয়ন তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। কার মনে লাড্ডু ফুটছে বলে তোর মনে হলো শুনি? তানভীর চোখ মেরে ঠোঁট কামড়ে হেসে বলে, তা আপনি যাকে বলছি তার গায়ে ঠিকই কথাটা লেগেছে, ওই যে কথাই আছে না। তানভীরকে পুরো কথাটা শেষ করতে দিল না ছোঁয়া। ছোঁয়া মুচকি হেসে বলে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কথাটি বলেই ছোঁয়া এবং তানভীর হাসতে লাগলো। অয়ন মাথা চুলকে লাজুক হাসে। ইস, কেন যে বেয়াদবগুলোর সামনে সে হাসতে গেল। এখন নিজের কাজের জন্য নিজেরই আফসোস হচ্ছে। না জানি এই একটা কথা নিয়ে কতদিন খোটা দেয় তাকে। ছোঁয়া, অয়ন এবং তানভীর রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা একটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। ছোঁয়া গভীর এক নিঃশ্বাস নিয়ে বলে, কতগুলো দিন রোশনাই এখানে আছে। অয়ন সামনে এগিয়ে যেতে যেতে বলে, বাঘিনীকে ইমোশনাল হতে একদম মানায় না। তুই আমার সঙ্গে কথা বলতে বললে আমার বড্ড হাসি পায়। অয়নের কথা শুনে তানভীর মুচকি মুচকি হাসতে লাগলো, যা দেখে ছোঁয়া ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। তানভীরকে পিছনে ফেলে ছোঁয়া সামনের দিকে এগিয়ে যেতে লাগে, যা দেখে তানভীর তার পিছে দৌড়তে লাগলো। বেশ অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, তবে রোশনাইয়ের দরজা খোলার কোনো নাম গন্ধ নেই। অয়ন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এত করে বেল বাজানোর পরেও রোশনাই দরজা খুলছে না। ছোঁয়া আবার কলিং বেলের উপরে হাত রাখতেই ভেতর থেকে হুট করে দরজা খুলে যায়। অয়ন, তানভীর এবং ছোঁয়াকে একসাথে দেখে খুশিতে লাফিয়ে ওঠে রোশনাই। ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে,
আই মিস ইউ জান, আই মিস ইউ সো মাচ। আমি তোকে এতগুলো মিস করেছি, বিশ্বাস কর। রোশনাইয়ের বাচ্চামি দেখে মুচকি হাসে ছোঁয়া। ছোঁয়াও রোশনাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোকে অনেক মিস করেছি। তাদের কথা শুনে তানভীর মুখ ভার করে বলে, তোরা দুজনকে মিস করছিস, আর আমরা দুজন বাজারে ভেসে এসেছি, আমাদেরও তো মিস করছি, আমাদের দিকে একটু নজর দে না বইন। রোশনাই ছোঁয়াকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে তানভীরকে ভেঙচি কাটে। দেখ, তোরা যে আমাকে মিস করিসনি সেটা তোদের ব্যবহারই বোঝা যাচ্ছে। তোরা যেহেতু আমাকে মিস করিসনি, আমিও তোদের মিস করিনি। সিম্পল বেবি। শেষের কথাটা বলে চোখ মারে রোশনাই। অয়ন শব্দ করে হেসে ফেলে। ওদের সবাইকে নিয়ে রোশনাই ভিতরে চলে যায়। শুরু হয়ে যায় তাদের এক একজনের বাতরামি। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিয়ে বলে, জানিস রোশনাই, আমাদের ছোঁয়ার উপরে না একজন সেই লেভেলের ক্রাশ খেয়ে বসে আছে। অয়নের কথা শেষ হতেই তানভীর বলে, আরে একজন বলছিস কেন, বল দুইজন একসাথে ক্রাশ খেয়েছে। আপনি এমন ক্রাশ খেয়েছে না? ছোঁয়া তানভীরের গায়ে বালিশ ছুঁড়ে মারে। সব সময় বাজে কথা বলিস কেন? ওরা যে আমার উপর ক্রাশ খেয়েছে তুই কিভাবে জানলি? রোশনাই ছোঁয়াকে কথার মাঝে আটকে দিয়ে বলে, 1 মিনিট, কারা ক্রাশ খাইছে সেটাই তো বললি না। অয়ন রোশনাইয়ের মাথায় টোকা দিয়ে বলে, তোর এক্স হবু বর এবং তার একমাত্র আদরের ছোট ভাই আরাফ। অয়নের কথা শুনে রোশনাই ভ্রুকুচকে ফেলে। তারপর তানভীর রোশনাইকে সব খুলে বলে। যা শুনে রোশনাই হাসতে লাগলো। ওরা আরো কিছুক্ষণ এই নিয়ে কথা বলল। হুট করে তানভীর বলে উঠল, অনেকদিন হয়ে গেল আমরা 4 জন বাইক রাইডে বের হই না, চল আজকে সবাই মিলে বাইক রাইড করি। তানভীরের কথার সাথে তাল মিলিয়ে ছোঁয়া এবং অয়নও রাজি হয়ে গেল। তবে রোশনাই কিছুতেই রাজি হতে চাচ্ছে না। সে ভীত কণ্ঠে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে আমার বের হওয়াটা অনেকটাই রিস্কি, সেটা ভুলে গেছিস নাকি? একবার যদি আব্রাহাম চৌধুরী আমাকে দেখে ফেলে তখন কি হবে? না না, আমি কিছুতেই তোদের সাথে যেতে চাই না। তবে ওরাও নাছোড়বান্দা। ইনিয়ে বিনিয়ে ঠিকই রোশনাইকে রাজি করিয়ে নিল। ছোঁয়া ঠিক করলো সে তানভীরের বাইকে যাবে, আর রোশনাই যাবে অয়নের বাইকে। যেই ভাবা সেই কাজ। ফুল স্পিডে বাইক চালাচ্ছে তানভীর এবং অয়ন। হঠাৎ তানভীর চেঁচিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, তোরা ডানে যা, আমি আর ছোঁয়া বামে যাচ্ছি। অয়নও রাজি হয়ে গেল তানভীরের কথায় এবং ঠিক করলো 20 মিনিট পর আবার তারা এই জায়গায় ফিরে আসবে। মৃদু মন্দ বাতাস বইছে। সে বাতাসের সঙ্গে ছোঁয়ার চুলগুলো উড়ছে। তানভীর একবার লুকিং গ্লাস দিয়ে ছোঁয়ার দিকে তাকালো, অতঃপর মুচকি হেসে আবারও সামনের দিকে মনোযোগ দিল। ছোঁয়া রাতে সুন্দর পরিবেশটা উপভোগ করছে। গভীর নিঃশ্বাস নিল ছোঁয়া। কতদিন পর তারা আবার এক হলো। তারা আগের মতো আবারও বাইক রাইডে বেরোচ্ছে। আগে প্রায় সন্ধ্যার পরে তারা এমন বাইক নিয়ে বেরিয়ে পড়তো। অয়নের বাইকটি তার আব্বু তার বার্থডেতে গিফট দিয়েছিল। তবে তানভীরের ক্ষেত্রে তার ব্যতিক্রম। সে নিজ ইনকামে বাইক কিনেছে। এই বাইকটা তার কাছে খুব স্পেশাল, আর তাই সে নিজের খুব কাছের মানুষ ছাড়া কাউকে বাইকে উঠায় না। ছোঁয়া তানভীরের কাঁধে হাত দিয়ে আশেপাশে পরিবেশ উপভোগ করছিল। তখনই তার চোখ যায় পাশে একটা গাড়ির দিকে। অমনি সে চিৎকার করে তানভীরকে বলে, তানভীর বাইক থামা। তানভীর ব্রুকুচকে জিজ্ঞেস করে, এখানে আবার বাইক থামাবো কেন? ছোঁয়া ভয়ানক কণ্ঠে বলে, সামনে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে ওই দিকটায়, চল গিয়ে দেখি। ছোঁয়ার কথা শুনে তানভীর সেই দিকটাই তাকায়। সাথে একটি সাদা রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তানভীর এক সাইডে বাইক দাঁড় করায়। ছোঁয়া দৌড়ে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির দিকে এগিয়ে যায়। তানভীরও তার পিছু পিছু সেখানে গিয়ে থমকে যায়। ছোঁয়া অবাক দৃষ্টিতে গাড়িতে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে সে কিছুতেই তাকে এখানে আশা করেনি। তানভীর ছোঁয়ার কাঁধে হাত রেখে বলে, ছোঁয়া এটা তো, কিন্তু উনি এখানে কি করছে? ছোঁয়া এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়িতে বসে থাকা মানবটির দিকে। রাগে ঘৃণায় চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তার। সৃষ্টিকর্তা তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়ে দিল? কি পরীক্ষা নিচ্ছেন তিনি? এই ঘৃণিত মানুষটিকে সে শুধু ঘৃণা করতে চায়। সে মানুষটি তার সামনে আসে, এটা কেমন পরীক্ষা? কেন বারবার এই পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাকে? আহা, জীবন তাকে কোথায় নিয়ে যাচ্ছে? অপারেশন থিয়েটারে লাইট জ্বলছে। মিস্টার অভিজ্ঞ কিছু ডাক্তার মিলে অপারেশন করছেন। হসপিটালের করিডোরে বেঞ্চে বসে আছে। ছোঁয়ার কেন জানি নিজেকে বড্ড অসহায় অসহায় লাগছে। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সে হবে তা সে কখনো কল্পনাই করেনি। ছোঁয়ার সামনের বেঞ্চে বসে আছে মালিহা বেগম।
মালিহা বেগম মুখে আঁচল গুজে অনবরত চোখের পানি ফেলছেন। তার এক পাশে আরাফ, অপর পাশে আমজাদ চৌধুরী বসে আছেন। আমজাদ চৌধুরীর মুখটা শুকনো হয়ে আছে। আরাফের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। ছোঁয়া মাথায় হাত দিয়ে একমনে মেঝের দিকে তাকিয়ে আছে। অয়ন এসে ছোঁয়ার পাশে বসে। তাকে দেখে ছোঁয়া মাথা তুলে তাকায়। অয়ন মলিন মুখে বলে, আন্টিকে ফোন করে সব জানিয়ে দিয়েছি। ছোঁয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, কি বলবো আম্মু? আসছে। ছোঁয়া আর কোনো কথা বলল না। সে নিজের হাতের দিকে তাকায়। সেখানে এখনো রক্ত লেগে আছে। রক্ত শুকিয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সেই দিকে তাকিয়ে ছোঁয়া তার ছেলের হাসি দিল। আরাফ এতক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়েছিল। সে দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ কিছুক্ষণ পর ঝর্ণা বেগম হসপিটালে আসেন। তাকে দেখে আমজাদ চৌধুরী অবাক হয়ে যায়, সাথে মালিহা বেগমও। তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করছে। ঝর্ণা বেগম সোজা ছোঁয়ার সামনে এসে দাঁড়ায়। ছোঁয়া মায়ের মুখের দিকে তাকায়। ছোঁয়ার মলিন মুখ দেখে ঝর্ণা বেগমের বুকটা ধক করে উঠল। ছোঁয়া কিছু বলতে যাবে তার আগে ঝর্ণা বেগম তার হাত ধরে বলে, বাড়ি চল ছোঁয়া। এতক্ষণ ছোঁয়া শরীরের শক্তি কোথায় জানি হারিয়ে গিয়েছিল। মায়ের হাতের স্পর্শ পেয়ে তার সমস্ত শক্তি যেন ফিরে পেল। ছোঁয়া তার মায়ের হাত ধরে উঠে দাঁড়ায়। অয়নও উঠে পড়ে। ঝর্ণা বেগম ছোঁয়ার হাত শক্ত করে ধরলেন। অতঃপর হাঁটা শুরু করলেন। মালিহা বেগম তার কাছে এসে দাঁড়ায়। ঝলঝল চোখে তাকিয়ে বলে, কেমন আছো ঝর্ণা আপা? ঝর্ণা বেগম উত্তর দেওয়ার ইচ্ছে প্রকাশ করল না। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, চল ছোঁয়া। মালিহা বেগম অসহায় দৃষ্টিতে ঝর্ণা বেগমের দিকে তাকিয়ে আছেন। আমজাদ চৌধুরী এগিয়ে এসে মালিহার বেগমের কাঁধে হাত রাখলেন। মালিহা বেগম হালকা হেসে বলেন, ও কি ঝর্ণাপার ছোট মেয়ে ছোঁয়া? এবার আরাফ এগিয়ে এসে বলে, ওই ছোঁয়া, ছোঁয়া সিদ্দিকী, আনোয়ার সিদ্দিকীর ছোট মেয়ে। আমজাদ চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। প্রায় 5 বছর পর ঝর্ণা বেগমকে দেখল তারা। মালিহা বেগম এবং ঝর্ণা বেগম একসময় খুব কাছের বান্ধবী ছিল। পরিস্থিতির কারণে সে বন্ধুত্ব ভেঙে যায়। মালিহা বেগমের চোখ দুটো ছলছল করে ওঠে। ঝর্ণা বেগম ছোঁয়ার হাত ধরে হসপিটালের গেটের সামনে আসতেই আব্রাহাম তাদের সামনে এসে দাঁড়ায়। ঝর্ণা বেগম আব্রাহামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আব্রাহাম তার সামনে এসে দাঁড়ায়। ঝর্ণা বেগম রুকুজকে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ঝর্ণা বেগম সালামের উত্তর দিয়ে বলেন, ভালো আছি। এবার আব্রাহাম ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। থ্যাঙ্কস ছোঁয়া, আজ তুমি না থাকলে হয়তো ভাইকে আর বাঁচানো যেত না। ছোঁয়া মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। ছোঁয়ার চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেছে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, পৃথিবীর নিয়মটা বড্ড আজব, তাই না আব্রাহাম? ঝর্ণা বেগমের কথা শুনে আব্রাহাম তার দিকে তাকায়। ঝর্ণা বেগম আবারও বলতে লাগলো, তোমার ভাইয়ের জন্য আমার এক মেয়ের জীবন নরকে পরিণত হয়েছে, আর আজ আমার আরেক মেয়ে তোমার সেই ভাইকে প্রাণ বাঁচান। কি আজব, তাই না? তোমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে বলে দিও, যেই আনোয়ার সিদ্দিকীর বড় মেয়ের জীবন সে ধ্বংসের পথে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তার ওই ছোট মেয়ে আজ তাকে প্রাণে বাঁচিয়েছে। ঝর্ণা বেগমের কথা শুনে আব্রাহাম চুপ হয়ে গেল। 5 বছর আগে সেই অভিশপ্ত দিনটি তার চোখের সামনে ভেসে উঠল। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ছোঁয়ার হাত ধরে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আব্রাহাম সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝর্ণা বেগম ছোঁয়াকে নিয়ে সিএনজিতে উঠে বসলেন। সেখানে আগে থেকে ছায়া ছিল। ছোঁয়াকে দেখে ছায়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ঠিক আছিস তো বোন? এই হসপিটালে কি করছিস তোরা? অয়ন, তানভীর কোথায়? তানভীর ঠিক আছে আপু, চিন্তা করো না। অয়ন ঝর্ণা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা যান, আমি আমার বাইক নিয়ে আসছি। ঝর্ণা বেগম সম্মতি দিলেন। ছায়া উত্তেজিত কণ্ঠে বলল, আম্মু, ওরা হসপিটালে কি করছিল? তুমি তো আমাকে ভেতরে যেতে নিষেধ করলে, কি হয়েছে বলো না? ঝর্ণা বেগম ছায়াকে থামিয়ে দিয়ে বলেন, এখন এসব কথা বলতে আমার ভালো লাগছে না ছায়া, আগে বাড়ি চল, তারপর সব শুনবি। ছায়াও আর কোনো কথা বলল না। কেন জানি ছায়ার মন কিছুতে স্থির থাকতে পারছে না। তার বড় অস্থির লাগছে, কিন্তু মায়ের ভয়ে সে চুপ করে আছে। আব্রাহাম ধীর পায়ে আয়ানের কেবিনে প্রবেশ করে। আয়ান জায়েদ চৌধুরী, আব্রাহামের বড় ভাই। আব্রাহাম আয়ানের পাশে এসে বসে। সে আয়ানের মাথায় হাত রাখতেই আয়ান তার দিকে তাকায়। আব্রাহামকে দেখে হালকা হাসে আয়ান।
প্রতি উত্তরে আব্রাহামও হাসলো। আমাকে ছোঁয়া বাঁচেছে তাই না আব্রাহাম? আব্রাহাম আবারও হাসলো। আয়ান গভীর নিঃশ্বাস ছেড়ে আব্রাহামের হাত ধরে বলে, মা কোথায় আব্রাহাম? মা কি এখন আমাকে ক্ষমা করতে পারেনি? বাবা বাবা কোথায়? বাবা আসেনি, আরাফও আসেনি তাই না? এবার আব্রাহাম আয়ানের হাত ধরে বলে, সবাই এসছে, বাইরে আছে, একসাথে সবাইকে অ্যালাউ করবে না, তাই আগে আমি আসলাম, আমার পরে তোকে বাকিরা দেখতে আসবে। ছোঁয়া ছোঁয়া কি চলে গেছে? ও এখনো আছে তাই না? ওকে পাঠিয়ে দিস প্লিজ, আমি ওর কাছে ক্ষমা চাইবো, ছায়ার কাছে ক্ষমা চাইবো। আব্রাহাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ছোঁয়াকে আন্টি এসে নিয়ে গেছে। আয়ান হতাশ চোখে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম আরো বেশ কিছুক্ষণ আয়ানের সাথে কথা বলে, সেখান থেকে চলে গেল। মা এবং বোনের মাঝখানে বসে আছে ছোঁয়া। সিএনজি চলছে ধীর গতিতে, তার পিছে আসছে অয়ন। ছোঁয়া এখনো নিজের হাতের শুকিয়ে যাওয়া রক্তের দিকে তাকিয়ে আছে। 5 বছর আগে যে মানুষটার জন্য তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে পড়েছিল, তারই রক্ত আজ ছোঁয়ার হাতে লেগে আছে। ছোঁয়া হাতের দিকে তাকিয়ে সে বিষাক্ত অতীতে ডুব দিল। মানুষের জীবন বড় অদ্ভুত। যাদেরকে সব থেকে বেশি ঘৃণা করবে, মনে মনে দোয়া করবেন যে তাদের মুখোমুখি যেন কোনোদিনও না হতে হয়। সেই মানুষগুলোর কেন জানি দিন শেষে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা চাই না তাদের মুখোমুখি হতে, চাই না সেই মানুষগুলো আমাদের জীবনে ফিরে আসুক, কিন্তু প্রকৃতি আমাদের এই মনের ইচ্ছেগুলো পূর্ণ হতে দেয় না। ঠিক কোনো না কোনোভাবে সেই মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। সিএনজিতে বসে নিজের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া। তার হাতে যে রক্ত লেগেছিল, সেই রক্ত শুকিয়ে কালচে রং ধারণ করেছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া। ছায়া বারবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। ঝর্ণা বেগমও বারংবার মেয়ের দিকে তাকাচ্ছে। ছোঁয়ার এক হাত তার হাতের মুঠোয় বন্দি। ছোঁয়াকে আশ্বস্ত দিয়ে হাত ধরেছেন তিনি। এই হাত ধরে তিনি মনে করিয়ে দিয়েছেন মা আছে পাশে। মা থাকতে কখনো তাদের দুঃখ কষ্ট স্পর্শ করতে দিবে না। অপর একটি হাতের দিকে ছোঁয়া তাকিয়ে আছে। সে হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো সে বিষাক্ত অতীতের দিনের কথা। 5 বছর আগে আব্রাহাম এবং ছোঁয়ার পরিবার একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকতো। ছোঁয়া তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ুয়া কিশোরী। ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। আব্রাহামদের তখন নতুন বাড়ির কাজ চলছিল, যার কারণে তারা এই ফ্ল্যাটেই শিফট হয়েছে। পাশাপাশি ফ্ল্যাট হওয়ার কারণে কিছুদিনের মধ্যেই মালিহা বেগম এবং ঝর্ণা বেগমের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মালিহা বেগম প্রায় সময় সন্ধ্যাবেলা ছোঁয়াদের ফ্ল্যাটে এসে ঝর্ণা বেগমের সাথে গল্প করতেন। আমজাদ চৌধুরী এবং আনোয়ার সিদ্দিকের মধ্যেও ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমজাদ চৌধুরী বেশ ভালো লাগে ছায়াকে। নম্র, ভদ্র এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আমজাদ চৌধুরীর চোখে এমন কিছু ঘটনা পড়েছিল যার কারণে ছায়াকে তার বেশ ভালো লাগে। তিনি মালিহা বেগমের সাথে আলোচনা করে ঠিক করলেন আয়ানের সাথে ছায়ার বিয়ে দেবেন। অতঃপর তারা দুজনে আনোয়ার সিদ্দিকী এবং ঝর্ণা বেগমকে আয়ানের সাথে ছায়ার বিয়ের প্রস্তাব রাখেন। আনোয়ার সিদ্দিকী রাজি না হলেও ঝর্ণা বেগম রাজি হয়ে যান। আনোয়ার সিদ্দিকী খুব ইচ্ছে 2 মেয়েকে সে অনেক পড়াবে, তাদেরকে স্বাবলম্বী করে তুলবে, তাই বিয়ের প্রস্তাবে তিনি রাজি ছিলেন না। ঝর্ণা বেগম এবং আমজাদ চৌধুরী অনেক বোঝানোর পর অবশেষে তিনিও রাজি হয়ে যান। আমজাদ চৌধুরী তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না ভাই সাহেব, আমরা বিয়ের পরও ছায়ামাকে পড়াবো। সে যতদূর পড়তে চায় তত দূরে পড়বে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমজাদ চৌধুরীর প্রস্তাব শুনে খুশি হন আনোয়ার সিদ্দিকী। ঠিক করা হয় তারা নিজেদের নতুন বাড়িতে ওঠার পরে বিয়ের আয়োজন শুরু হবে। সবাই বেশ খুশি ছিল, তবে খুশি ছিল না ছোঁয়া। বোনের বিয়ে হয়ে গেলে সে অন্য বাড়িতে চলে যাবে, সে নিয়ে মন খারাপ ছিল ছোঁয়ার। ছোঁয়া খুব চুপচাপ স্বভাবের মেয়ে ছিল, কারোর সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না সে। স্বাভাবিকভাবেই নিজের এই মন খারাপের কথাও কারো কাছে বলতে পারেনি ছোঁয়া। ছায়ার গায়ে হলুদের সন্ধ্যায় আয়ানদের বাড়ি থেকে বেশ কিছু আত্মীয় এবং আরাফ আসে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। ছোঁয়া সেদিন তার বাবার পছন্দ করে দেওয়া হলুদ রঙের একটি গাউন পরেছিল। আয়ানরা যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো, তাদেরকে দেখে ছোঁয়া ছাদে চলে গেল। এত মানুষদের মাঝে থাকতে তার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। আরাফের ফোনে তখন আব্রাহামের কল আসে। বাড়িতে গান বাজনা হই হুল্লোড়ের কারণে সে তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না, তাই সেও ছাদে চলে যায়। আব্রাহামের সাথে কথা শেষ করে আরাফ যখনই নিচে নামতে যাবে, তার চোখ যায় ছোঁয়ার উপরে। ছোঁয়া ছাদে রেলিং ধরে এক দৃষ্টিতে আকাশের পানে চেয়েছিল। আরাফ ছোঁয়াকে এর আগে বহুবার দেখেছে,
তাই তার চিনতে একটু অসুবিধা হলো না। এটাই ছায়ার ছোট বোন ছোঁয়া। সে ছোঁয়ার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে প্রশ্ন করে, তোমার কি মন খারাপ? পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে উঠল ছোঁয়া। পিছন ফিরে আরাফকে দেখে দুপাশে মাথা নাড়িয়ে চটজলদি উত্তর দিল, না তো, মন খারাপ থাকবে কেন? তাহলে এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? সবাই তো নিজে নিজে মজা করছে, তাহলে তুমি এখানে কেন? ছোঁয়া মলিন কণ্ঠে বলল, গাউনটা অনেক ভারী, যার কারণে অনেক গরম লাগছিল, তাই ছাদে এসেছি একটু হালকা বাতাস নিতে। এক হাত দিয়ে অন্য হাত বারংবার কসলাচ্ছিল, যা দেখে আরাফ বুঝতে পারে ছোঁয়া তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছে। তাই সেও আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরেই আনোয়ার সিদ্দিকী ছাদে এসে ছোঁয়ার পাশে দাঁড়ায়। বাবার উপস্থিতি বুঝতে পেরে এক হাতে তার বাহু জড়িয়ে ধরল ছোঁয়া। মিনমিন করে বলে উঠল, আপুর বিয়ে বলেছে, আমাকে সেভ করবে আব্বু। আমার হয়ে অন্যের সাথে কে লড়বে আব্বু? আমি বড্ড একা হয়ে যাব, তাই না বলো? আনোয়ার সিদ্দিকী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মোলায়েম স্বরে বলে, তোকে নিয়ে যে আমার বড্ড ভয় হয় সোহা। তোকে আমি লড়তে শেখালাম, অন্যায়ের প্রতিবাদ করতে শেখালাম, কিন্তু তুই এসে আগের মতো নরম আসিস। যখন বাবা না থাকবে তখন কি করবি তুই? সবসময় তোর আপু আর বাবা তোকে সেভ করতে থাকবে না। নিজের লড়াইটা তো একদিন তোকে নিজেই লড়তে হবে, তাই না বল? ছোঁয়া কোনো উত্তর দিল না। তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ দুজনেই চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। বিল্ডিং এর নিচে বেশ খানিক জায়গা ছিল, সেখানেই ছায়ার গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে, আর গায়ে হলুদটা বাড়িতে করার আয়োজন করেছে আনোয়ার সিদ্দিকী। ছোঁয়া ভাঙা গলায় বাবাকে বলল, তাহলে কিছু ভালো লাগছে না জানো আব্বু? কেন যেন মনে হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। এমন অনুভূতি কেন হচ্ছে আব্বু? এমনটা তো আগে কখনো হয়নি, তাহলে আজ এমন অনুভূতি কেন হচ্ছে? আনোয়ার সিদ্দিকী নিজের বাহু থেকে ছাড়িয়ে নিজের সামনে দাঁড় করিয়ে সযত্নে চোখের পানিটুকু মুছে দিয়ে মুচকি হেসে বললেন, বোনের বিয়েতে সব বোনেরাই হয়তো তোর মতো এমন অনুভূতি হয়। ছায়ার তোর থেকে দূরে যাবে, এটা ভেবেই তোর হয়তো এমন অনুভূতি হচ্ছে। ছোঁয়া বাবার মুখ পানে চেয়ে মলিন কণ্ঠে বলে, আপুকে একবারের জন্য আমার থেকে দূরে চলে যাচ্ছে আব্বু? আনোয়ার সিদ্দিকী হাসতে হাসতে ছোঁয়ার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলেন, একেবারে কেন রে দূরে যাবে পাগলি? ছায়া তো আসবে মাঝে মাঝে, আমাদের এখানে এসে থাকবে, তুইও যাবি। ছায়ার কাছে দুই বোনে একসাথে গল্প করবি। ছোঁয়া তার বাবার হাস্যোজ্জ্বল মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আনোয়ার সিদ্দিকী সবসময় ছোঁয়ার হাত ধরে এমনই হাসে। ছায়া এবং ছোঁয়ার সাথে থাকলে আনোয়ার সিদ্দিকী মন খুলে হাসেন। তার দুই মেয়ে বাবার হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে থাকে। ছোঁয়া, এই ছোঁয়া, কিরে না বাড়ি চলে এসেছি তো? ছায়ার ডাকে অতীত থেকে বেরিয়ে এলো ছোঁয়া। ছায়া ছোঁয়ার হাত ধরে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ছোঁয়া তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ছায়ার কথা শুনে ঝর্ণা বেগম ছোঁয়ার দিকে তাকায়। বাবার কথা ভাবতে ভাবতে কখন যে ছোঁয়ার চোখে জল চলে এসেছে টেরই পায়নি ছোঁয়া। চোখের পানি মুছে নিয়ে সিএনজি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে যায় সে। ছায়া এবং অয়ন তার পিছু পিছু যায়। ঝর্ণা বেগম সিএনজির ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ছোঁয়া দৌড়াতে দৌড়াতে এসে ড্রয়িং রুমের মাঝখানে এসে থমকে যায়। টি টেবিলের উপরের দিকে চোখ যেতেই সেখানে যে থাকা পানির গ্লাসের সবটুকু পানি নিজের হাতে ঢেলে নিয়ে অনবরত হাত ঘষতে লাগলো ছোঁয়া। ছায়া ছোঁয়ার এমন কাণ্ড দেখে থমকে গেল। অয়নও চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা বেগম দৌড়ে ছোঁয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মায়ের ছোঁয়া পেতে এতক্ষণে গলায় আটকে থাকা কান্নারা বেরিয়ে এলো ছোঁয়া। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দেয় ছোঁয়া। ঝর্ণা বেগম ছোঁয়ার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। ছোঁয়া কাঁদতে কাঁদতে ভাঙা গলায় চিৎকার করে বলতে লাগলো, কেন বারবার ওই মানুষগুলোই আমার জীবনে ফিরে আসে যাদের জন্য আমি আমার আব্বুকে হারিয়েছি? কেন বারবার তাদের মুখোমুখি আমাকে হতে হয়? বলতে পারো আম্মু, আমি ঘৃণা করি চৌধুরী বাড়ির প্রতিটা মানুষকে। তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য আজ আমার আব্বুকে হারিয়েছি। আমার আপুর জীবনটা নষ্ট করে দিয়েছে ওই আয়ান জাহিদ চৌধুরী। তার রক্ত আমার হাতে লেগে আছে। আম্মু, আমি কিভাবে মুছবো এই রক্ত? কিভাবে বলো? আয়ান জাহিদ চৌধুরী নামটা শুনে দু কদম পিছিয়ে যায় ছায়া। অয়ন তাড়াতাড়ি ছায়াকে ধরে ফেলে। ছায়ার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসছে। যে মানুষটা থেকে 5টা বছর পালিয়ে পালিয়ে বেরিয়েছে, সে মানুষটা ফিরে এসেছে।
ছায়া চলচল চোখে মা এবং বোনের দিকে চেয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে বোনের উদ্দেশ্যে বলে, আমি ঘৃণা করি আয়ান জাদের চৌধুরীকে। পৃথিবীতে যদি আমি সবচেয়ে বেশি কাউকে ঘৃণা করে থাকি তাহলে সেই মানুষটাকে আয়ান জায়েদ চৌধুরীকে। তোকেও তাকে ঘৃণা করতে হবে, তুই তাকে ঘৃণা করবি। ভুলে যাবি না তার জন্য কি কি হারিয়েছি আমরা। ওই একটা মানুষের জন্য কত কি সহ্য করতে হয়েছে আমাদের। ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। ছায়া মুহূর্তের মতো দাঁড়িয়ে থেকে ছোঁয়ার কথাগুলো শুনছিল। ছোঁয়ার কথা শেষ হতেই ছায়া দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। ঝর্ণা বেগম দুই মেয়েকে দুই হাতে আগলে নিলেন।